সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সে বাইরে থেকে প্রাণপ্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1350তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই মোহাম্মদ সৈকত সর্দারের জীবনের সৈকতের জীবনের কলিজা কাঁপানো এক মর্মান্তিক, দুঃখজনক, করুণ বাস্তব জীবন কাহিনী। প্রিয় বন্ধুরা, আজকের গল্পের টাইটেল মেয়েকে বিয়ে করতে গিয়ে বউ বানিয়ে আনে মাকে। মেয়েকে বিয়ে করতে গিয়ে বা মেয়েকে দেখতে গিয়ে বউ বানিয়ে নিয়ে আসে মেয়ের মাকে। এই গল্পটা এরকম একটা গল্পের মাঝে আপনি হাসিও দিবেন, আবার গল্প শেষে অঝরে চোখের পানিও ঝরাবেন। হৃদয়ে ধরে রাখার মতো, স্মৃতিতে আটকে থাকার মতো চরম দুঃখজনক এক করুণ বাস্তব জীবন কাহিনী। প্রিয় বন্ধুরা, আমি সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত বরিশালের ভাই সৈকত সর্দারের জীবনের এই হৃদয় বিদারক বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে সর্দার সৈকতকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সর্দার সৈকত, আমার বাড়ি বরিশাল। প্রিয় বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার দুজন কাকা, রয়েছে আমার ফুপু সহ আমার পরিবারে আরও সদস্য, আমার ছোট দুইটা ভাই। আমরা টোটাল 3 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা বরিশাল শহরের অদূরে কোনো এক উপজেলা শহরের থেকে খানিকটা দূরের এক গ্রামে এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশা একজন সর্দার বলতে আসলে একটু অবাকই লাগে। আমার বাবা মূলত বিভিন্ন জায়গায় যাইতো, মেল দরবার কারবার করতো, এইসবে কাজ করতো। এছাড়া আমাদের নিজেদের অনেক বেশি জায়গা সম্পত্তি ছিল। বাজারে আমার বাবার অনেকগুলো দোকানপাট ছিল এবং আমার আব্বা এক কথায় বলতে গেলে আমাদের এলাকার সবচেয়ে প্রতাপশালী, ক্ষমতাধর একজন ব্যক্তি ছিলেন। ছোটবেলা থেকে আমার বাবার নামের উপরেই আমি চালিয়ে যেতাম। আমার বাবার নাম শুনলে বাঘে মহিষে এক গাঁটের জল খেত। আমার বাবাকে আমাদের অত্র এলাকার মানুষরা অনেক ভয় পেত। দূর দূরান্ত থেকে, মাইলের পর মাইলের গ্রাম থেকেও মানুষরা কোনো সৎ দরবারের জন্য, দরবার পাওয়ার জন্য আমার আব্বার কাছে আসতো। আমার আব্বা অনেক সময় ওখানে যাইতো এবং টাকার বিনিময় হলেও আমার আব্বা দরবার করতো। আমার আব্বা কতটা সৎ ছিল, কতটা অসৎ ছিল এটা আমি ঠিক জানি না, তবে আমি এইটা বুঝতাম যে আমার বাবা আমাদের এলাকাতে যথেষ্ট পরিমাণের জনপ্রিয় একজন মানুষ ছিলেন। আমাদের এলাকাতে কোনো লোক যখন চেয়ারম্যান অথবা মেম্বারে ইলেকশন করে, সর্বপ্রথমে সে আমার বাবার পা ধরে সালাম করে। আমার বাবার দোয়া যদি এই ব্যক্তির উপরে থাকে তাহলে নিশ্চিত তিনি ইলেকশনে পাশ করবে, এমনটাই ওই লোকটা মনে করতো। যাই হোক, ওই বাবার সুযোগ্য বড় সন্তান হিসাবে আমার শৈশবের দিনগুলো খুব আরাম আয়েশে আর ভালোভাবেই কাটতে থাকে। এরকম করতে করতে মোটামুটি একটা পর্যায়ে প্রায় আমি অনেকটাই বড় হয়ে যাই। বড় হবার পরে আমি যখন আমাদের এলাকার স্কুল থেকে এসএসসি পাশ করি, এসএসসিতে আমি অনেক ভালো একটা রেজাল্ট করি। এসএসসি পাশের পরে এত ভালো রেজাল্ট করে আমি আমার আব্বার কাছে অনুরোধ করলাম যে আব্বা, আমাকে একটা মোবাইল ফোন কিনে দাও। ওই সময়তে মোবাইল ফোন অনেক বেশি এক্সপেন্সিভ ছিল, মোবাইল ফোনের অনেক দাম ছিল। অ্যান্ড্রয়েড মোবাইল তো ছিলই না, যে ফোনগুলো ছিল এগুলো সবই ছিল বাটনের ফোন। তো বাটনের ফোনের অনেক দাম ছিল। আমি আব্বাকে অনুরোধ করলাম, আব্বা আমাকে ফোন কিনে দিবে না। এবং এই মোবাইল ফোন নিয়ে ঘরের মধ্যে প্রচণ্ড রকমের ঝামেলা হতো। আমি বলতাম আমাদের তো টাকার অভাব নাই, আব্বা তো অনেক টাকা ইনকাম করে, এরপর আব্বা কেন আমাকে একটা মোবাইল ফোন কিনে দেয় না? আমার সাথে কলেজে আমার যে বন্ধুবান্ধবরা পড়াশোনা করে এদের প্রত্যেকেরই মোবাইল আছে, সবাই মোবাইল ফোন ব্যবহার করে, তাহলে আমি কেন মোবাইল ব্যবহার করতে পারবো না? তুমি আমার আব্বাকে বলো আব্বা আমার জন্য মোবাইল ফোন কিনে দেয়। এই নিয়ে আম্মার সাথে আমার তুমুল রকমের ঝামেলা হতো। এক পর্যায়ে আমার আম্মা তখন আব্বাকে বুঝিয়ে বললো, আব্বা তাতেও রাজি হই না। পরে মা আমার বড় মামার কাছ থেকে কিছু টাকা নিয়ে আসে। বড় মামার কাছ থেকে কিছু টাকা এনে মা তখন আমাকে একটা মোবাইল ফোন কিনে দেয়, সেকেন্ড হ্যান্ড একটা মোবাইল ফোন কিনে দেয়। আমি তখন ওই মোবাইল ফোনটা ইউজ করতাম। মোবাইল ফোন ইউজ করার বিশেষ কারণ ছিল বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ করা। বিকালবেলা কোন মাঠে বসবো, সন্ধ্যার পরে কোন দোকানে চা খাবো, কোথায় আড্ডাবাজি করতে যাব, এই সমস্ত গ্রুপ কলগুলো করার জন্য আমি সিম কার্ড ব্যবহার করতাম বা মোবাইল ফোন নিয়েছিলাম। এবং মোবাইল ফোন হাতে আসার পরে রীতিমতো আমি একটু অবাক হয়ে গেলাম, কারণ একটা মোবাইল ফোন একটা যুবক ছেলের জীবন যে কেমন পাল্টে দিতে পারে তা বিশ্বাস করার মতোই না। ফোনটা হাতে পাওয়ার পরে মনে হলো যেন আমি আমার সমস্ত বন্ধু বান্ধবের সাথে 24 ঘন্টা আড্ডাবাজি করতেছি।
এবং আমি সারাক্ষণ ওদের সাথেই থাকি, মোবাইলে টাকা ভরি, সেই টাকা ভরে সবার সাথে ফোনে কথাবার্তা বলে আড্ডাবাজি করি। এমন করে দিন আর রাতগুলো কাটতে কাটতে আমাদের একজন বন্ধু ছিল যার নাম ছিল পলাশ, এবং যে ধর্মে ছিলেন হিন্দু। আমার ওই বন্ধুটা না একটু অন্যরকম ছিল, মানে ওর কণ্ঠ এত সুন্দর ছিল, ও যদি কোনো মেয়ের সাথে 5 মিনিট ফোনে কথা বলে এই মেয়ে না ওর প্রেমে পড়ে যাবে। এত মিষ্টি মধুর মায়াবী কণ্ঠ ওর ছিল। ওর কণ্ঠ ছিল একেবারে রেডিও আরজেদের মতো। আমরা ওই সময় রেডিও শুনতাম। এই মোবাইল ফোন কেনার আরেকটা বড় কারণ হচ্ছে রেডিও শোনা। অ্যান্ড্রয়েড ফোন না হলেও ওই মোবাইলের ভিতর রেডিওর অপশান ছিল, আমরা রেডিও শুনতাম এবং রাত জেগে রেডিওর অনুষ্ঠানগুলো এখন আমাদের মনে পড়ে। যাই হোক, এরকম করে তখন আমার ওই ভাই, মানে আমার ওই বন্ধু পলাশ তখন এক মেয়ের সাথে প্রেম করত। মেয়ের নাম ছিল মারিয়া। তো কীভাবে জানি মেয়ের সাথে ফোনে কথাবার্তা বলতে বলতে মেয়ের কাছ থেকে ও ছবিও আনে, কুরিয়ার করে ওর জন্য ছবি পাঠায়। মেয়ের বাড়ি ছিল বরিশাল শহরে। বরিশাল শহরে মেয়েদের বাড়ি। তো কুরিয়ারের মাধ্যমে মেয়ের ছবিও নিয়ে আসে, এবং এই মেয়ে দেখতে ভাই এতটাই সুন্দর ছিল, আমাদের পুরো কলেজে এত সুন্দর মেয়ে নাই, এবং যে দেখতে শুনতে এতটাই মায়াবী, এতটাই সুন্দর। এবং পলাশ এই মেয়ের সাথে প্রেম করতো। পলাশ কিন্তু দেখতে শুনতে খুব একটা ভালো ছিল না, অনেক যে হ্যান্ডসাম ছিল, অনেক যে সুন্দর ছিল তা কিন্তু না। পলাশ একটু কালো বর্ণের ছিল, একটু খাটো ছিল। তো মেয়েটা ওরা অসম্ভব রকমের ভালোবাসতো। এরকম করে অনেক দিন মেয়েটার সাথে ও কথাবার্তা বলতো, আমাদের সামনে লাউড স্পিকার দিয়ে কথা বলতো। মেয়েটা দেখতে না যতটা সুন্দর ছিল, তার ভয়েস টোনিংটা আরও বেশি চমৎকার ছিল। এই মেয়ে যখন কথা বলতো অদ্ভুতভাবে কান পেতে শুনতাম, এত মায়াবী কণ্ঠ ছিল মেয়েটার। যাই হোক, এরকম করে পলাশ তখন মেয়েটার সাথে গুটিয়ে প্রেম করতেছে, এবং কিছুদিন পরে মেয়েটা পলাশের সাথে দেখা করার জন্য আমাদের কলেজে আসে। তো ছবিতে যে মেয়েটাকে আমি দেখেছিলাম, বাস্তবে এই মেয়েটাকে দেখার পরে আমার চোখ যেন কপালে উঠে গেছে। একটা মানুষ ছবিতেই না বেশি সুন্দর হয় বাস্তবের তুলনায়, কিন্তু এই মেয়ের বিষয় ছিল পুরোই আলাদা। মেয়েটা ছবির থেকে না বাস্তবে দেখতে আরও সুন্দর। এবং পলাশের সাথে এর আগেও নাকি মেয়েটার দেখা হয়, এবং দ্বিতীয়বার তারা দেখা করতে আসে। এবং মেয়েটার অনেক টাকাও ছিল, মানে মেয়ের কাছে টাকা পয়সার অভাব ছিল না, প্রচুর টাকা ছিল। আমাদের বন্ধুবান্ধব যারা ছিল সবাইকে নিয়ে মেয়েটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে, সবাইরে খাওয়ায়, এবং পলাশের সাথে গোপনে রেস্টুরেন্টের কোনায় বসে একটু খুনসুটি ভালোবাসার দুষ্টমিও করে, এবং একটা পর্যায়ে মেয়েটা চলে যায়। দুপুরে লাঞ্চ সম্পূর্ণ করে মেয়েটা তখন চলে যায়, এবং পলাশও তখন ভীষণভাবে উঠতে থাকে মেয়েটাকে পেয়ে। পলাশ যে শুধু এই মেয়েটার সাথে কথা বলতো তাও নয়, এছাড়া পলাশ আরও 2-1টা মেয়ের সাথে কথা বলতো, কিন্তু সিরিয়াসলি এই মারিয়া মেয়েটাকে পলাশ লাভ করতো, মেয়েটাকে ভালোবাসতো। কিন্তু আমার কেন জানি মেয়েটাকে দেখার পরে, আসলে এটা আমি জানি এটা আমার ঠিক হয়নি, অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, তখন বুঝতে পারিনি, এখন বুঝতেছি। এই মেয়েটা যখন পলাশের সাথে কথা বলতো, পলাশকে দেখতে আসতো, এবং পলাশ যখন আমাদের সামনে এই মেয়েটার সাথে গুটিয়ে প্রেম করতো, মোবাইল ফোনে কথা বলতো, এই জিনিসগুলোর মধ্যে না আমি একটা জেলাসি ফিল করতাম। আমার কাছে কেমন যেন একটু হিংসা লাগতো। এত সুন্দর একটা মেয়ের সাথে ওর মতো একটা খেসরা ছেলে, কালো ছেলে কথা বললে এটা আমাদের কাছে ভালো লাগতো না। এমন করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন সময়গুলো কাটতেছে। একটা পর্যায়ে পলাশ আমার সাথে বিষয়টা শেয়ার করে এরকমভাবে যে 2-3 দিন ধরে পলাশের মন অনেক খারাপ ছিল, কলেজেও আসে নাই, আমার সাথে খুব বেশি কথাও বলতো না, একটু একলা ঘরে থাকতো, উনি কেমন যেন একটু অন্যরকম হয়ে যায়। তো কিছুদিন পরে পলাশ আমার সাথে বিষয়টা শেয়ার করে যে ওর মন খারাপের কারণ হচ্ছে মারিয়াকে বিয়ে করার জন্য প্রেশার দিচ্ছে। মারিয়াকে বলতেছে ওর বাবা বিদেশে থাকে, এবং যে কোনো সময় ওর বাবা বিদেশ থেকে চলে আসলে ওকে বিয়ে দিয়ে দিবে, এবং ও পলাশকে ভালোবাসে, পলাশ যাতে ওকে বিয়ে করে। এখানে বড় সমস্যা হচ্ছে এইটা, পলাশ ছিল হিন্দু, ও কিন্তু মুসলমান ছিল না, হিন্দু ধর্মের ছিল। তো এখন হিন্দু ধর্ম থাকার কারণে এই মেয়ের কাছে ও পলাশ কিন্তু মুসলিম হিসেবে প্রেজেন্ট হয়েছে, মানে মেয়েকে বলছে ও মুসলমান, এখন আদত ও হচ্ছে হিন্দু। এখন আমাকে বলে যে সৈকত, আমি তো বড় বিপদে পড়ে গেলাম বন্ধু, এখন আমি কী করবো বলতো, আমার কাছে তো কোনো পথ খোলা নাই, আমার অবস্থা তো খুব খারাপ। আমি তোকে বলেছিলাম যে আমি মুসলমান, এবং মুসলমান বলে ওর সাথে আমি রিলেশন করি, আমি ওকে এখন অনেক ভালোবাসি, ওকে ছাড়া না আমি বাঁচব না। এখন দেখা গেল যে আমি তো হিন্দু, এটা তোকে বলতে পারি না। এখন ও বারবার আমাকে বলতেছে আমার আব্বা আম্মাকে ওদের বাসায় পাঠানোর জন্য। আমার আব্বা আম্মাকে যদি আমি ওদের বাসায় পাঠাই, ওর মার সাথে কথা বলার জন্য, ওর আব্বা তো বিদেশে থাকে। এখন আমি কি করব? আর এই মেয়েটা কিন্তু পলাশকে প্রচুর টাকা দিত, ওই মাধ্যমে বিভিন্নভাবে পলাশকে টাকা দিত, এবং এই মেয়ে টাকা দিয়ে পলাশ দামি দামি জামা কাপড় কিনতো, ড্রেস আপ কিনতো, সাইকেল কিনতো, মানে প্রচুর পরিমাণ লাক্সারিয়াল লাইফ লিড করতো শুধুমাত্র মারিয়া টাকা দিয়ে। তা আমি তখন মুসলমান ছিলাম। পরে আমি বললাম যে পলাশ, এটা তো ভালো দেখায় না, এই মেয়েটা হচ্ছে তোর মুসলিম, তুই হচ্ছিস হিন্দু, এখন তোদের বিয়ে তো হবে না, এখানে কেউ না কেউ তো স্যাক্রিফাইস করতে হবে, প্রয়োজনে তোকে মুসলিম হতে হবে,
না হয় ওই মেয়েকে হিন্দু ধর্মে আসতে, মানে এই মেয়েকে হিন্দু ধর্মে আসতে হবে, এছাড়া তো তোদের বিয়ে হওয়া পসিবল না। ও আমাকে বলে মারিয়া কখনোই হিন্দু হবে না, ওরে আমি যতই বলবো লাভ হবে না, ও কখনোই হিন্দু হবে না। আর আমি যদি মুসলিম হয়ে যাই তাহলে কি মারিয়া আমাকে বিয়ে করবে বা মারিয়া আমাকে ভালোবাসবে? পরে আমি বললাম যে আসলে পলাশ আমি না বুঝতেছি না কি করব। আমি বললাম তুমি এটারে বল না, ওরে সব কিছু খুলে বল, লুকিয়ে রেখে তো লাভ নাই, গোপন করে তো লাভ নাই, তো ওরে বল যে দেখো আমি তো হিন্দু, আমি তোমাকে পাওয়ার জন্য বা তোমার সাথে আমি মিথ্যে বলেছিলাম, আমি মুসলিমের অভিনয় করেছিলাম, কিন্তু আদৌ তো আমি মুসলিম না, আমি একটা হিন্দু ধর্মের ছেলে। এখন এই মেয়ে যদি সব কিছু জেনে শুনে বুঝে তোকে ভালোবাসে বা তোকে বিয়ে করতে চায় তাহলে তো কোনো সমস্যা নেই, আর যদি মেয়ে রাজি না হয় তাহলে আর কি করবি, ছেড়ে দে। ও তখন আমাকে বলে সৈকত দেখ, আমি এই মেয়েটারে জীবনেও ছাড়তে পারবো না, আমি তারে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, আমার পক্ষে ওরে ছেড়ে দেওয়া কোনোভাবেই সম্ভব না, আমি প্রয়োজনে মরে যাব, ধর্ম ত্যাগ করবো, তারপর আমি ওকে ছাড়তে পারবো না। তাই আমি বললাম এটা তোর বিষয়, এখন তুই কি করবি না করবি, যেহেতু প্রথমে মিথ্যে কথা বলেই ফেলেছিস, এখন লাস্টের দিকে তুই কি করবি এটা তুই ভালো জানিস, আমি তো আর তোর ওভাবে বলতে পারবো না। এরকম করে আমাকে বুঝিয়ে বলে, এবং বুঝিয়ে বলার পরেও ও তখন এই মেয়ের সাথে কথাবার্তা বলতো। কথাবার্তা বলতে বলতে এরকম একদিন কাটার পর একদিন আমাকে কলেজ ক্যাম্পাসে বলতেছে সৈকত তুই তো আমার ঘনিষ্ঠ বন্ধু, আমার কলেজে যত ফ্রেন্ড আছে তাদের মাঝে আমি তোকে সবচেয়ে বেশি পছন্দ করে ভালোবাসি, তুই আমার একটা উপকার কর। আমি বললাম উপকার, কী উপকার? আমার বলে তুই একটু মারিয়ার সাথে কথা বল, আমি তোর মারিয়ার ফোন নাম্বারটা দিচ্ছি, আমি না এই জিনিসগুলো নিতে পারতেছি না, আমি কিন্তু সুইসাইড করবো, আমি কিন্তু আত্মহত্যা করবো, আমি কিন্তু এরকম হলে বাঁচবো না, আমি কিন্তু মরে যাব। আমি বললাম যে মানে কি করতে যাচ্ছিস, মানে কি করব? ও আমাকে বলে তুই একটু মারিয়ারে কল দে, মারিয়ারে কল দিয়া তুই একটু বুঝিয়ে শোনায় সব কিছু বল, মারিয়ারে কল দিয়া বুঝিয়ে শোনায় সব কিছু বল। আমি বললাম তাহলে এখন কল দিই? বলেন এখন না, রাত 8টার দিকে আমি তোদের বাড়িতে আসবো, তো বাড়িতে আসলে তুই ওরে কল দিস। আমি বললাম না বাড়িতে আসার দরকার নেই, আমরা কাঁচারির ওখানে বস, আমাদের ওখানে একটা জায়গা আছে, কাঁচারি বলি আমরা, একটা ঘর আছে, ওখানে আমরা বন্ধু বান্ধব সবাই আড্ডাবাজি করি, 8টার দিকে তুই কাঁচারির ওখানে আয়, এরপর আমি কল দিয়ে দেখি কী করা যায়। তো রাত 8টার দিকে আমার বন্ধু পলাশ তখন মোবাইল ফোন নিয়ে কাঁচারের ওখানে আসে, আইসা আমাকে নাম্বারটা দিল। নাম্বার দেওয়ার পরে আমি তখন ওই মেয়ের নাম্বারে কল দিলাম, প্রায় 10টার মতো কল দিলাম, মেয়ে আর কল রিসিভ করে না। সম্ভবত 10টা মানে 8টা 9টার দিকে তো মেয়ের একটু ব্যস্তই থাকে, আব্বা মার সাথে রান্না বান্না করা বা খাওয়া দাওয়া করা, পারিবারিক কাজ নিয়ে একটু ব্যস্ত থাকে। এই মেয়ে তখন আর ফোন রিসিভ করলো না। এখন ফোন রিসিভ না করার পরে আমি তখন বললাম যে কী করবি পলাশ? ও বল আচ্ছা বন্ধু আমি চলে যাই, রাতের বেলায় যদি ও ফোন দেয় তাহলে তুই রিসিভ করিস না, আমি ছাড়া তুই আর ফোন ধরবি না, কালকে কথা বলবো। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে যা। ও তখন চলে গেল, 9টা 9:30 বাজে পলাশ চলে গেল, আমি এসে আমার মতো করে ঘুমায় পড়ছি। ঘড়ির সময় প্রায় 12টার কাছাকাছি মেয়ে তখন আমাকে কল ব্যাক করে, 12টার দিকে। তো পলাশ তো আমাকে বলছে ও যদি না থাকে তাহলে ফোন না রিসিভ করার জন্য, কথা না বলার জন্য, এই জন্য আমি আর এই মেয়ের ফোন ধরলাম না। এখনও ভাই কন্টিনিউয়াসলি কল দিতেই আছে, প্রায় অনেকগুলো কল দিচ্ছে আমারে না, অনেকগুলো কল দেওয়ার পরে আমি তখন মানে কী করবো একরকম বাধ্য হয়ে কলটা রিসিভ করছি, এবং রিসিভ করা মাত্রই মেয়েটা আমাকে খুব বকাঝকা করতেছে। আবার এরই মাঝে আমি কিন্তু পলাশের নাম্বারও ট্রাই করতেছে, মানে মেয়ের নাম্বারটা গেলে পলাশকে কল দিই, মানে পলাশকে বলবো যে তোর গার্লফ্রেন্ড আমারে কল দিতে আছে, কী করবো? পলাশের নাম্বারও বন্ধ, কোনো কারণে সম্ভবত পলাশ ফোন বন্ধ করে রাখছে বা ফোনে চার্জ দিয়ে এরকম কিছু হতে পারে। মানে এটা পরে জানতে পারছি এই মেয়ের সাথে ঝগড়া করে পলাশ ফোন বন্ধ করে রেখেছিল। পরে আমারে বলতেছে আপনি কে, মানে খুব বকাবাধ্য করতেছে আর বলতেছে আপনি কে? আমি বললাম যে আমার নাম সৈকত সর্দার। বলে সৈকত কোন সৈকত? আমি তখন বললাম আমি পলাশের বন্ধু সৈকত। তো মেয়েটা তো আমাকে দেখছে, রেস্টুরেন্টে আমরা একসাথে খাবার খাইছে, আমাকে চিনছে। আমাকে বললো ও আচ্ছা আপনি সৈকত ভাইয়া? আমি বললাম জি আমি সৈকত। পরে বলতেছে যে ভাইয়া আপনি ভালো আছেন? আমি বললাম হ্যাঁ ভালো আছি। বলে ভাইয়া মানে আপনি আমাকে এতগুলো কল দিয়েছিলেন, কেন দিয়েছিলেন? আমি বললাম তোমার কি পলাশের সাথে কথা হয়েছে? বলে হ্যাঁ ওর সাথে রাগারাগি হয়েছে, ও ফোন বন্ধ করে দিছে। তো আমি বললাম কেন রাগারাগি কেন হচ্ছে? বলে ভাই ও কি আপনাদের কাছে কোনো কিছু শেয়ার করে না? আমি বললাম না ও তো আমাদেরকে কোনো কিছু বলে না, কী হয়েছে বলো। মানে আমি মানে পলাশের কাছ থেকে যেগুলো শুনেছি এগুলো লুকিয়ে রাখছে, যে মেয়ে কী বলে শুনি। তো মেয়ে আমারে বলতেছে যে ভাইয়া আমার তো বিয়ের বয়স হয়েছে, এবং আপনি হয়তো জানেন না আমি পড়াশোনাও করি না, আমি এসএসসিতে 2 সাবজেক্টে ফেল করি। এরপর আমার আব্বা বাড়িতে থাকে না, বাড়িতে না থাকার কারণে আমি স্কুল কলেজে গেলে অনেক ছেলেরা ডিস্টার্ব করে, রাস্তা থেকে উঠিয়ে নেওয়ার হুমকি দেয়, এবং অনেক বাজে বাজে ছেলেরা আমাদের ঘরে বিয়ের প্রস্তাব পাঠায়। তো এখন সব কিছু মিলে আম্মা আমাকে এখন আর ভয়ে স্কুলে যেতে দেয় না, পড়াশোনা বন্ধ। এবং রিসেন্ট হচ্ছে আমার আব্বা দেশে আসবে, আব্বার এক বন্ধু ছেলের সাথে আমার বিয়ের কথাবার্তা প্রায় ফাইনাল। এখন আমি আপনার বন্ধুকে যতই বলি, যেভাবেই বলি যে আমি এখন মানে তুমি প্লিজ কিছু একটা করো, মানে ওরে যতভাবেই বলি ও না আমার কোনো কথাই শোনে না।
ও আমার সাথে প্রেম করতে রাজি, আমার সাথে রাত জেগে ফোনে কথা বলতে রাজি, আমার সাথে ডেটিং করতে রাজি, সব কিছুই রাজি, কিন্তু আমাকে বিয়ে করতে রাজি হয় না। ভাই এখন আমি কি করবো আপনি আমারে বলেন। আমি তখন বললাম যে দেখো আসলে মারিয়া কি বলবো তোমারে, আমি তোমাকে ফোন দিয়েছিলাম তখন পলাশ সামনে ছিল, তোমাকে না কিছু ইম্পর্টেন্ট কথা বলার ছিল। মেয়েটা তখন আমার বলতেছে ভাইয়া বলেন না কি ইম্পর্টেন্ট কথা, আমি শুনবো, আপনি বলেন। আমি বললাম যে না এখন এই মুহূর্তে বলাটা ঠিক হবে কি না, বা এখন তো পলাশ নাই, পলাশ বলছিল ও সামনে থাকলে ওর সামনেই বলার জন্য, তো ও তো এখন সামনে নাই, এখন কিভাবে বলবো বা বললে কি হবে। এখন মেয়ের জাত তো আমার বারবার খোঁচাইতেছে, না ভাই আপনি বলেন, ভাই আপনি বলেন, কিচ্ছু হবে না, প্লিজ আপনি বলেন, আমি না আপনার কাছে অনুরোধ করতেছি, আপনি আমাকে বলেন, আমি শুনবো কি হয়েছে, আপনি আমাকে বলেন, মানে খুবভাবে আমাকে বলার জন্য চাপ দিচ্ছে। একটা পর্যায়ে আমি বললাম যে ঠিক আছে, মেয়ে যদি এরকম করে বলতেছে তাহলে তারে বলি। পরে আমি বললাম যে দেখো এই ঘটনা, পলাশ মূলত একটা হিন্দু ছিল, ও মুসলিম না, এবং ও আসলে এইভাবে তোমাকে ভালোবাসছে, এগুলো সব কিছু বলি, এবং বলা মাত্রই মেয়েটা তখন কান্না করতে শুরু করে। মানে আমি লাইনে আছি, লাইনের মধ্যে খুবই খুবই কান্না করতেছে। আমি তো বললাম মারিয়া আসলে কান্না করো না, শোনো কান্না করে লাভ কি, কান্নাকাটি করো না, একটু চুপ করো। দেখো পলাশ তোমাকে অনেক ভালোবাসে, এবং পলাশ তোমাকে সত্যি অনেক ভালোবাসে, এবং তুমি আমার কথা বুঝতে চেষ্টা করো। পলাশ তোমার জন্য প্রয়োজনে মানে মুসলিম হয়ে যাবে, ওইটাও বলছে, ও প্রয়োজনে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে যাবে, একটু আমার কথাটা শোনো। এখনই আমি আমার বলতেছে যে না ভাইয়া, যে যাকে ভালোবাসে সে তার কাছে কখনো মিথ্যা বলে না। পলাশ আমার কাছে প্রতিটা দমে দমে মিথ্যা বলতো। আমি বলতাম তুমি কি ফজরের নামাজ পড়ছো, আমারে বলে আমি মাত্র মসজিদ থেকে বের হইছি, এবং বলে আমি জোহরের নামাজ পড়তে যাব, এবং রমজান মাসে আমি ওকে ফোন দিতাম, ও সেহারি খাওয়ার জন্য উঠতো, সেহারি খাইতো, এবং আমাকে বলতো আমি রোজা রাখবো, এবং ও আমাকে এইভাবে ঠকাইছে ভাইয়া। ও দিনে আমার সাথে যত কথা বলতো তার বেশিরভাগই আমি নামাজ, আল্লাহ, হজ, জাকাত এসব নিয়ে কথা বলতাম, কিন্তু ভাইয়া তার মানে ও আমাকে সব মিথ্যে বলেছে, ও আমাকে এত বড় ধোকা দিয়েছে। আমি তখন বললাম মারিয়া দেখো আসলে মন খারাপ করো না, পলাশ আমার কাছে অনেক কান্নাকাটি করেছে, আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করেছে, আমি যদি তোমাকে একটু বুঝাই এবং তোমাকে একটু বুঝিয়ে বলি এবং ওর সাথে তোমার রিলেশনটা ঠিক করে দিই, ও আসলে তোমাকে অনেক পছন্দ করে। মেয়েটা আমাকে বলে ভাই আমি ফোনটা বন্ধ করে দিচ্ছি, হয়তো পলাশের সাথে আমার আর কখনো কথা হবে না, আপনি ভাইয়া প্লিজ আমাকে মাফ করে দিন, আর পলাশকে বলেন যাতে আমাকে ভুলে যায়। এটা বলি মেয়েটা মুহূর্তের মধ্যে মোবাইল ফোনটা বন্ধ করে দেয়। এখন মোবাইল ফোন বন্ধ করে দেওয়ার পরে আমি বারবার পলাশের নাম্বারে ট্রাই করতেছি, পলাশের নাম্বার বন্ধ, ওর নাম্বারে আমি আর কোনো মানে লাইন পাচ্ছি না। সারাটা রাত কখনো এই মেয়ের নাম্বারে কল দেয়, কখনো পলাশের নাম্বারে কল দিই, দুই নাম্বারেই কল দিতেছি, মানে দুইটা নাম্বারই বন্ধ। এবং একটা পর্যায়ে সকালবেলা সূর্য ওঠার সাথে সাথে আমি হিন্দু পাড়ায় চলে গেছি, মানে পলাশের বাড়িতে, ওদের বাড়িতে গিয়েও পুজো দিতেছে সকালবেলা। আমার দেখে তো অবাক, চোখ টোক লাল হয়ে আছে, মনে রাতে ঘুমায় নাই। আমার কাছে দৌড়ে আসা বলে কিরে বন্ধু তুই এখানে, আমি তুই কি পূজা দিচ্ছিস, বলে হ্যাঁ। আমি বলি একটু বেরিয়ে তোর সাথে কথা আছে। তো আমার সাথে তখন বেরিয়ে আসছে, বাইরে আসার পরে বলে কি হয়েছে, আমি বললাম দোষ আমি না একটা ভুল করে ফেলছি, মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি ভুল করছি, ওনা আমাকে মানা করছিল মেয়েকে বলার জন্য, এখন আমি যে ওর অবর্তমানে বলে দিলাম, এটা মনে হয় ভুল হয়েছে। পরে আমার বলতেছে কী হয়েছে বল, আমি বললাম তুই কালকে ফোন বন্ধ করে রাখলি কেন, বলে দেখ মারিয়ার সাথে খুব ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে, এই জন্য ফোন বন্ধ করে রাখছি। আমি বললাম দোস্ত আমি রাতের বেলায় মারিয়ার সাথে কথা বলছি। পরে আমার বলে মারিয়া তোকে ফোন দিয়েছিল, আমি বললাম হ্যাঁ দিয়েছিল। বলে কী হয়েছে, আমি বললাম এই ঘটনা, এবং সব কিছু বলার পরেও তখন কান্না করতে করতে জায়গায় বসে গেছে। আমি বললাম দেখ পলাশ আসলে আমার ভুল হয়েছে বন্ধু, আমার এই কথাগুলো তোর সামনে বলা দরকার ছিল, আমি এই কথাগুলো তোর সামনে বলি নাই, এইটা বন্ধু আমার চরম লেভেলের অপরাধ হয়েছে, তুই আমাকে মাফ করে দে বন্ধু প্লিজ। ও তখন আমাকে বলতেছে আরে আমার সামনে বলিস আর আমার পিছনে বলিস তাতে কি, তুই এটা বললে তো এরকমই হবে, এইটার প্রতি উত্তর তো আর ভালো কিছু হবে না, তুই ওকে যা বলছিস ও তো আর ওইটাই নিবি, আমি তো জানি এটা আমার সামনে বললো তাই হতো। এরকম করতে করতে কান্না করতে করতে বসে গেছে। আমার তখন মনটা এত খারাপ হয়ে গেল যে আমার বন্ধু এভাবে কান্না করতেছে, আমি খুব অসহায় হয়ে গেলাম। পরে আমি ওরে বুঝাইলাম যে তুই এগুলো বাদ দে, ঠিকমতো খাওয়া দাওয়া কর, তোর তো আরও অনেক মেয়ে আছে, বাকি মেয়েদের সাথে কথা বল, কেউ না কেউ তোরকে বিয়ে করবে, বা এরকম করে ওকে বোঝাচ্ছি। কয়েকটা দিন কেটে গেল, এই মেয়ের নাম্বারও বন্ধ, এই মেয়ের নাম্বারে পলাশ প্রতিনিয়ত কল দিত, এটা নাম্বার বন্ধ করে রাখছে। পলাশ সারাক্ষণে কান্নাকাটি করতো, মানে প্রতিটা মুহূর্তেও কান্নাকাটি করতো। ওর দিকে তাকালে না নিজের চোখের পানি ধরে রাখতে পারতাম না, ঠিকমতো খাওয়া দাওয়া করতো না, ঘুমাইতো না, ক্যাম্পাসে আসলে একেবারে একদিকে তাকায় থাকলে এক দৃষ্টিতে তাকায় থাকতো, মানে কী যে একটা অবস্থা বলে বোঝানো যাবে না। আমরা বন্ধুরা যারা আছি সবাই ওরে বুঝাই যে তুই মন খারাপ করিস না, একটু ধৈর্য ধারণ কর, সব কিছু ঠিক হবে, মানে ওর সবাই ওরে বুঝাই। ওনা ভাই কারো বুঝে নেয় না, ওর মাথার মধ্যে যেটা ঢুকছে এটাই। এরকম করতে করতে প্রায় 1 থেকে 1.5 মাসের মতো কেটে গেল। 1-1.5 মাসে ওই মেয়েটা আর মোবাইল ফোন খোলে নাই, তার মোবাইলে কোনো লাইন পাই নাই,
আর এদিক দিয়ে পলাশ কিছুটা মানে এতটা না, ধরেন আপনার কিছুটা ভালো হয়েছে, এই কিছুটা ভালো হয়েছে মনে হয়, এই শোকটা কোনোটা কাইটা উঠছে মোটামুটি। প্রায় 1-1.5 মাস পেরিয়ে যাওয়ার পরে একদিন নতুন একটা নাম্বার থেকে মেয়েটা আমাকে ফোন দিয়েছে রাতের বেলায়, তাও গভীর রাতে। মারিয়া ফোন দিয়ে বলতেছে যে পলাশ ভাইয়া ভালো আছেন, সরি সৈকত ভাইয়া ভালো আছেন, আমি মারিয়া। নতুন একটা নাম্বার। আমি বললাম মারিয়া তুমি এটা কাজ করলা, মোবাইল ফোনটা এভাবে বন্ধ করে রাখলা? আমাকে বলে ভাইয়া পলাশ কেমন আছে? আমি বললাম পলাশ নামরই বেঁচে আছে, জিন্দা লাশ হয়ে গেছে, খাওয়া দাওয়া করে না, ঘুমায় না, ক্যাম্পাসে আসলে পাগলের মতো ঘুরে বেড়ায়, খুব অবস্থা খারাপ। পরে আমাকে বলে বেঁচে আছে তো? আমি বললাম হ্যাঁ ও বেঁচে আছে। পরে বলতেছে ভাইয়া আপনাকে একটা রিকোয়েস্ট করি, আমি যে আপনাকে ফোন দিয়েছি এটা আপনি পলাশকে বললেন না, আর আমার নাম্বারটাও পলাশকে দিয়েন না, এটা আমার নতুন নাম্বার, আপনি পলাশকে দিয়েন না। আমি চাই, আমি তো ওকে ভালোবাসছি, একদিনের জন্য হলেও ওকে ভালোবাসছি। আসলে আমাদের মাঝে ধর্মের যে প্রাচীরটা, এই প্রাচীরটা ভেঙিয়ে না আমি পলাশকে পাবো না পলাশ আমাকে পাবে, যার জন্য আমি আর এটা নিয়ে সামনের দিকে যেতে চাই না। ওরে আপনি একটু বুঝিয়ে বইলেন, যাতে মানে আপনি একটু বুঝাইয়েন, বাট আমার কথা কোনো কিছু বইলেন না, আর আমি আপনাকে মাঝে মাঝে ফোন দিয়ে ওর খোঁজ খবর নিব। তা আমি বললাম যে এটা কি ঠিক হবে? বলে হ্যাঁ ভাইয়া প্লিজ এই কাজটা আপনি করেন। তা আমি বললাম যে ঠিক আছে। মেয়েটার সাথে তখন আমি এভাবে রাজি হয়ে গেলাম। তো এরপরে মেয়েটা আমাকে মাঝে মাঝে ফোন দিত, 2-1 দিন পর পরে ফোন দিত, আমাকে বলতো সৈকত ভাই কী অবস্থা, পলাশ ঠিক মতো খাওয়া দাওয়া করে ঠিক আছে, ওগুলো আমাকে বলতো। তা আমিও মেয়ের সাথে কথা বলতাম। তো পলাশকে আবার এটা বলতাম না যে এই মেয়ে আমাকে ফোন দেয় বা মেয়ের সাথে আমার কথা হয়, এটাও কিন্তু পলাশকে বলতাম না। ইতিমধ্যে এভাবে এই মেয়ের সাথে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কথা বলতে 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 মেয়েটা মোটামুটি আমার উপর অনেকটা দুর্বল হয়ে গেছে। আমিও মোটামুটি মেয়েটার উপর অনেকটা দুর্বল হয়ে গেছে। মানে প্রতিদিন, তখন আমরা প্রতিদিনই কথা বলি, রাতের বেলা 1 ঘন্টা 2 ঘন্টা, এমনও যায় যে সারা রাত আমি মেয়ের সাথে কথা বলি। এখন সারা রাত কী কথা বলি এটা কিন্তু আর জানি না, মানে সারা রাত কথা বলি। এবং সকালবেলা গেলে আমার বন্ধুরা সবাই বলে তুই মনে হয় কারোর সাথে প্রেম করিস, তুই রাতের বেলায় ঘুমাইস না, তোর চোখের নিচে কালি পড়ে গেছে, আমাদের কাছে সত্যি কথা বল, এটা ওইটা অনেকে অনেক কিছু বলে, কিছুই বলি না কাউকে। তো এই মেয়ের সাথে কথাবার্তা বলতে 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 একটা পর্যায়ে আমার মনে হয় যেন আমি মেয়েকে ভালোবেসে ফেলি এবং মেয়েও আমাকে ভালোবেসে ফেলে। মানে দুজন দুজনকে ভালোবাসি বলি নাই, কিন্তু একজন আরেকজনকে ভালোবেসে ফেলি। এইভাবে ধরেন একটা গভীর রিলেশনে তখন পৌঁছে যায়। এবং তখনই পলাশ দেশের বাইরে চলে যায়। ওই মুহূর্তে পলাশ দেশের বাইরে চলে যায়, ইন্টার পরীক্ষা দেয় না। ইন্টার পরীক্ষা না দিয়েই ওর এক মামা থাকে হচ্ছে কাতারেও, কাতারে চলে যায়। তো কাতার চলে যাওয়ার পরে পলাশের সাথে আমার আর কোনো যোগাযোগ হয় না, কথাবার্তা হয় না। পলাশ ওর মতো করে আলাদা হয়ে যায়। আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে কারোর সাথেও আর কথা বলে না। এবার আমি মারিয়ার সাথে প্রেম করি, এবং শুধু প্রেমই করি না, মারিয়া যেমনটা পলাশকে ভালোবাসছে মারিয়া ঠিক তেমনটাই আমাকে ভালোবাসতে শুরু করে। আমার কাছে আসে, আমাকে দেখার জন্য আসে, এবং এরকমও হয় যে মানে ও আমার জন্য পুরো পাগল। মানে পলাশকে না যতটা ভালোবাসছে আমি দেখেছিলাম, আমার কাছে মনে হয় যে মারিয়া তার চেয়েও অনেক বেশি আমাকে ভালোবাসছে। আমার জন্য টাকা পাঠায়, আমাকে দেখতে আসে, গিফট পাঠায়, আমাকে নিয়ে এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। মানে একটা অন্যরকম ভালোবাসা তখন মারিয়ার সাথে আমার শুরু হলো। দুজন দুজনকে অসম্ভব রকমের ভালোবাসি, এবং এরকম করতে করতে আমি একটা পর্যায়ে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম। এবং ইন্টার পরীক্ষা দেওয়ার পরে এরই মাঝে আমার মারিয়ার বিয়ে হলো না। মারিয়াকে কোন পক্ষ থেকে ছেলে নাকি দেখতে আসছে, এ নিয়ে খুব ঝামেলা টামেলা হয়েছে। আসলে বিয়ে হয়েছে কি সেটা আমি জানি না, কিন্তু মারিয়া আমাকে বলে ওর বিয়ে হয় নাই, বা ওর বিয়ে হয় না, ওর বাবা ওকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু ও বিয়ে বসে নাই। এটা ওর ব্যক্তিগত বিষয়, আমি কিন্তু ও বিষয়ে ডিটেলস জানি না। পরে ইন্টার পরীক্ষা দিলাম। ইন্টার পরীক্ষা দেওয়ার পরে তখনও আমাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে যে দেখো আব্বা এবার আমাকে ঠিকই বিয়ে দিয়ে দিবে, এবার আর আমি থাকতে পারবো না, এবার আর আমার পক্ষে থাকা পসিবল না, তুমি যেভাবেই পারো আমাকে হচ্ছে তোমার পরিবার থেকে আমার পরিবারে বিয়ের প্রস্তাব পাঠাও, আমার আব্বা কিন্তু এবার আমাকে বিয়ে দিয়ে দিবে, এবার কিন্তু আর সম্ভব না, অনেক দিন অনেক কষ্ট করে এই পর্যন্ত ছিলাম, আর কিন্তু আমি থাকতে পারবো না। আমি বললাম ঠিক আছে সমস্যা না, তুমি মন খারাপ করো না, আমি আমার আম্মুর সাথে কথা বলি। তো ওই সময়টাতে আমি মারিয়াকে এতটাই ভালোবাসতাম, আর মারিয়া আমাকে এতটা ভালোবাসতো যে কেউ কাউকে ছাড়া কোনো কিছুই বুঝতাম না। মানে দুজন দুজনকে খুব অন্যরকম ভালোবাসতাম। এই অবস্থার মধ্যে তখন আমি চিন্তা করতেছি যে আমি তো এখনও কোনো কাজকাম করি না, মাত্র ইন্টার পাস করছি, এখনও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই নাই, এমন একটা অবস্থা। তো আমার আব্বা আবার বলছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে আমাকে বরিশাল শহরে পাঠিয়ে দিবে, ওইখানে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাবে বা ঢাকায় পাঠিয়ে দিবে, এরকম বলছিল। তো এখন যে আমি ওরকে বিয়ে করার কথা বলবো, আমার আম্মা কি মেনে নিবে? এরকম করে ঘরের মধ্যে থাকতে থাকতে মাঝে মাঝে মারে বলতাম, ও মা তোমার বুঝি কাজ করার এত এত বড় বয়সে কাজ করো, তোমার খারাপ লাগে না? দাদি রান্না বান্না ঘরের এত কাজ সব তুমি একাই করো, এই সেই। তো একদিন মা আমারে দুষ্টমি করে, মা কি দুষ্টমি করে বললো না সিরিয়াসলি বললো আমি জানি না, মা আমারে বলে আমার এত কষ্ট চোখে দেখার পরও তোর কি মায়া লাগে না, তা তুই একটা বউ নিয়ে আয়, এমনিই বলে। তো বললে পর আমি তখন মারে জড়াই ধরে বলি, মা সত্যি কি আমি বউ নিয়ে আসবো? তুমি কি এটা সিরিয়াসলি বলতেছো না কথার কথা বললা? মা আমাকে বলে না কথার কথা বলতে যাব কেন,
যেটা বলেছি এটা সিরিয়াসলি বলেছি। আমি বলি তাহলে কি সত্যি আমি বউ নিয়ে আসবো, তোমার বউ লাগবে? মা বলে হ্যাঁ, যদি ঘরে একটা বৌমা হয় তাহলে তো খারাপ কি, আমাদের ঘরে তো কোনো মেয়ে নেই, আমাদের ঘরে তো একটা মেয়ে দরকার, তোর একটা বউ হলে আমি একটা মেয়ে পাবো। তখন আমি মাকে জড়াই ধরে বললাম যে মা সত্যি না, আমি একটা মেয়েকে ভালোবাসি, আমি মেয়েটাকে বিয়ে করতে চাই, তুমি যদি আব্বারে বলে মেয়ের পরিবারে বিয়ের প্রস্তাব পাঠাও। আমার মা তখন আমার বলতেছে কি বলিস তুই, মেয়ের বাড়ি কই? পরে আমি যখন বাড়ির কথা বললাম, ঠিকানা দিলাম, মা আমারে বলে এত দূরে, এত দূরে তোর বাবা তোকে বিয়ে করাবে? আমি বললাম মা দূরে হলে কী হয়েছে, মেয়েটা দেখতে শুনতে অনেক ভালো, মেয়ের আব্বা বিদেশে থাকে এবং মেয়েদের পারিবারিক অবস্থাও খুব ভালো, টাকা পয়সার অভাব নাই, মানে অনেক টাকা পয়সার মালিক। এখন মা তুমি যদি পারো এই মেয়ের সাথে আমার বিয়ে করাই দাও, আমি মেয়েরা পছন্দ করি। মা তখন বলে যে ঠিক আছে, আমি দেখি তোর আব্বার সাথে কথা বলে তোর আব্বা কী বলে। তা আম্মা মনে হয় আব্বারে বলছে, বলার পরে আব্বা মনে হয় রাজি হয়ে গেছে। আব্বা চিন্তা ভাবনা করছে ঘরের মধ্যে আম্মাই একা সব কাজ করে, কাজের কোনো মানুষ নেই, এবং আম্মা সারাদিন বোরিং থাকে, দাদি অসুস্থ হয়ে গেছে, দাদির রান্না বান্না খাওয়া দাওয়া, দাদিরও অনেক কাজ। তো আব্বু মনে করছে যে ঠিক আছে, তাইলে যদি বিয়ে সাথে আমি করি এটাতে ভালোই হবে। আব্বা তখন রাজি হলো। রাজি হওয়ার পরে আব্বা আম্মারে বললো যে ওরে বইলো ঠিকানা দেওয়ার জন্য। তা আমি তখন ঠিকানা লিখে দিছি আমার আম্মুরে ঠিকানা লিখে দেওয়ার পরে আব্বুকে ঠিকানাতে খোঁজ খবর নিছে নাকি জানি না। এর কিছুদিন পরে আমার আব্বু আমার ডিরেক্টলি জিজ্ঞেস করছে যে সৈকত তোর আম্মা যে এমনি এমনি বললো এটা কতটুকু কি? আমি বললাম হ্যাঁ, মেয়ের সাথে আমার রিলেশন আছে, এখন মেয়ে তো আমাকে বারবার বলতেছে তোমরা যাওয়ার জন্য, আর তোমরা কবে যাবা বলো। আব্বা আমাকে বলে ঠিক আছে, তাহলে সামনের শুক্রবারে আমরা যাবো, তুই মেয়েরে বল মেয়ের পরিবারের সাথে কথা বলার জন্য আমরা শুক্রবারে যাব। আর তুই আমার একটু মেয়ের মা যেহেতু বাড়িতে আছে, মেয়ের মার সাথে একটু কথা বলাই দিই। আমি বললাম যে না, মেয়ের মার সাথে কথা বলার থেকেও আমরা গেলে ভালো হয় না, মেয়ে তার পরিবারকে বুঝাবে। আমার আব্বা বলে আচ্ছা ঠিক আছে। পরে আব্বা রাজি হলো, এবং রাজি হওয়ার পরে তখন আমরা ওইখানে যাব, এবং শুক্রবার ওকে দেখার জন্য যাব। ও তো অনেক বেশি এক্সাইটেড, ড্রেস কোনটা পরবে, কোন কালার জামা পরবে, আমাদেরকে কীভাবে মানে আদর আপ্যায়ন করবে, খাওয়াবে, মানে খুব একটা এলাহি কাণ্ড। পরে কথাবার্তা বললাম, সব কিছু ঠিকঠাক হলো, এবং হওয়ার পরে শুক্রবার তখন আমরা রওনা দিয়ে দিলাম ভোরে ভোরে, কারণ ওদের গ্রাম তো অনেক দূরে, আমাদের গ্রাম থেকে মোটামুটি মানে আমাদের এলাকা থেকে অনেক দূরের একটা এলাকা। তো আমরা প্রায় দুপুরের কাছাকাছি ওখানে গিয়ে পৌঁছায় জুমার নামাজ পড়লাম, আমি আব্বা জুমার নামাজ সম্পূর্ণ করলাম, আমার কাকারা গেছে, আমার আব্বা গেছে, সবাই গেছে, গিয়ে মেয়ে দেখলাম। তো ওরা আমাদেরকে খুব পারিবারিক ছিল আর কি। মেয়ের বাবা তখনও বিদেশ, এবং মারিয়ার মা তখন মারিয়াকে দেখাইলো, মারিয়ার খালা, তারপর মারিয়ার নানুবাড়ির অনেক লোকজন আসছে, সবাই দেখলো। এবং আমার আব্বা ভীষণ রসিক টাইপের একটা মানুষ, সবার সাথে ভীষণ রকমের দুষ্টমি করলো, বিশেষ করে মারিয়ার আম্মার সাথে কথাবার্তা সব কিছু ঠিকঠাক হলো, এবং আমরা ওই রাতে ওই দিকে থেকেই গেলাম। আমি ভাবছিলাম যে চলে আসবো, পরে বিকেল হয়ে গেছে, এবং বিকেলে প্রচণ্ড রকমের বৃষ্টি নামছে, এত বৃষ্টি নামছে যে হাত মিললে হাত দেখা যায় না। ওই বৃষ্টির মধ্যেই তখন মানে আমরা ভাবতেছিলাম যে চলে আসবো। পরে মারিয়ার মা, মারিয়ার আত্মীয় স্বজন সবাই বলতেছে যে না, এই বৃষ্টির মধ্যে আপনারা যাইন না, এই বৃষ্টির মধ্যে আপনারা চলে গেলে আমাদের লক্ষ্মী চলে যাবে, আপনারা যাইন না। তো যেতে আর দিল না, রাতটা আমরা মারিয়াদের বাসায় থেকে গেলাম। যদিও মারিয়ার সাথে আমি ফোনে অনেক কথা বললাম দেখা করার জন্য রাতের বেলায়। ও বলতেছে যে না, বাসায় অনেক মেহমান, আর আমি বিশেষ করে আমার খালামুনির সাথে ঘুমাইছি, আমার খালামুনি রাতে ঘুমায় না, খালুর সাথে ফোনে কথা বলে, এখন আমি উঠলেই খালা দেখে ফেলবে। তাই আমি বললাম তোমার আম্মার সাথে ঘুমাও নাই? বলে না, আমি তো আম্মুর সাথে ঘুমাই না, আম্মু একা ঘুমায়, আমিও একা ঘুমাই, আর আমাদের একটা কাজের মহিলা আছে, আমি মহিলার সাথেই ঘুমাই। পরে দেখা গেলো যে না, মানে সারা রাত আমি ওর সাথেও ফোনে কথা বলি, পরে ঘুমিয়ে যাই। সকালবেলা আমার আব্বা দেখি অনেক খুশি, মানে আব্বা মহা খুশি। আব্বার তো এক কথায় সব পছন্দ হয়েছে, আব্বা আমার জন্য যেমনটা চাইছিল এমনটাই সব কিছু পছন্দ হয়েছে। যাক, সকালবেলা আমরা নাস্তা টাস্তা করে, যদিও আমরা দুপুরে খাওয়া দাওয়া করার জন্য ওরা হাতে পায়ে ধরছিল, কিন্তু আমরা খাই নাই, সকালের মধ্যে তখন ব্যাক করে চলে আসি। যাক, সব কিছু ঠিক হলো। আমার আব্বা বললো মোবাইল ফোনের মাধ্যমে বিয়ের দিন তারিখ জানাই দিবে, যেহেতু আব্বুর এখানে লোকজন আছে, আব্বুর এলাকাতে লোকজন আছে, তাদের সাথে কথাবার্তা বলবে, এবং কথাবার্তা বলে বিয়ের দিন তারিখ আমার আব্বু জানাই দিবে মোবাইল ফোনের মাধ্যমে। অনেক খুশি খুশি মন নিয়ে তখন আমার আব্বাও বাড়িতে চলে আসলো, আমরা সবাই বাড়িতে আসছি। আসার পরে 2 দিন পেরিয়ে গেল। মারিয়া আমাকে বারবার ফোন দেয়, সৈকত তোমার আব্বাকে বিয়ের মানে তারিখ বলছে, ডেট বলছে, বা আমাদেরকে আসতে বলছে, আমরা কি আসবো, বিয়ের দিন তারিখে ঠিক করবো, মা কবে ঠিক হয়েছে আমাকে বলো। প্রায় 2-3 দিন পেরিয়ে গেল। আমার আব্বু ওই জায়গা থেকে আসার পরে না, এই বিষয় নিয়ে আর কোনো কথাই বলে না। মারিয়াকে বিয়ে করা, মারিয়াদের পরিবারে আবার লোক পাঠানো, বা আমাদের পরিবারে মারিয়ারা আসবে, এই বিষয় নিয়ে আব্বা আর কোনো কথাই বলে না। আব্বা একেবারে নিশ্চুপ, মানে চুপ হয়ে গেছে। তো আমি বারবার বলি, আব্বা কী হয়েছে, আপনি এরকম চুপ হয়ে গেলেন কেন, এবং এই সমস্ত বিষয় নিয়ে আপনি আর কোনো কথাই বলতে চান না, আপনি বলেন না কী হয়েছে। হঠাৎ করে আমার আব্বা বলে কি যে ওই পরিবারে আমি তোকে বিয়ে করাবো না, ডিরেক্টলি। আমি বললাম কেন ওই পরিবারে আপনি আমাকে বিয়ে করাবেন না? বলে মেয়ের মা ভালো না, মেয়ের বাবা থাকে বিদেশ, মেয়ের মা ওই এলাকার অনেক লোকদের সাথে খারাপ সম্পর্ক আছে,
এবং মেয়ের মা বিভিন্ন লোকদের সাথে খারাপ সম্পর্ক করে, মেয়ের বাবা থাকে বিদেশ, এই মেয়ের মা 5-7টা লোকের সাথে ওই এলাকায় খারাপ সম্পর্ক করে। আমি তো সর্দার মাতবর মানুষ, আমি জানি ওই এলাকায় অনেক লোকের সাথে মোবাইল ফোনে কথা বলছি, তারা বলছে মেয়ের মায়ের চরিত্র ভালো না। তাই আমি বললাম যে মেয়ের মায়ের চরিত্র দিয়ে আমি কি করব? আমি তো মেয়েকে ভালোবাসছি, মেয়েকে বউ বানায় আনবো, মেয়ের মায়ের চরিত্রে আমি কি করব? আমার আব্বা বলে আম গাছে আমই ধরে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, জাম গাছে জাম ধরে, মেয়ের মা যেমন মেয়ে তেমনই হবে। আমি কোনো দূর চরিত্রা মেয়ে আমার পরিবারে এনে আমার পরিবার নষ্ট করতে পারবো না। আমি অনেক সম্মানিত মানুষ, আমার আরও ঘরে 2টা ছেলে আছে, আমি পারবো না এরকম একটা দূর চরিত্রা মেয়েরে ঘরে এনে আমার পুরো সংসারটাকে আমি কলঙ্কিত করার জন্য। আমি তোকে অন্য কোথাও বিয়ে করাবো, তুই অন্য কোনো জায়গায় মেয়ে দেখ। আমি আমার আব্বারে বললাম, এটা আপনি কি বললেন? আপনি হঠাৎ করে এটা আমার কি শোনাইতেছেন যে আমি অন্য কোথাও অন্য কোনো জায়গায় মেয়ে দেখবো, আপনি আমাকে অন্য কোনো জায়গায় বিয়ে করাবেন? এটা কেমন কথা বলতেছেন? মারিয়াকে আমি এত ভালোবাসি, আজকে এত বৎসরে আমাদের সম্পর্ক, আমরা একজন আরেকজনকে ছাড়া বাঁচবো না। আপনি সব কিছু দেখে আসলেন, আপনি এত আনন্দ হলেন, এত খুশি হলেন, এত মজা করলেন, এত কিছু করলেন, এখন আপনি হঠাৎ করে আমারে বলতেছেন আপনি ওই পরিবারে আমাকে বিয়ে করাবেন না, মারিয়ার মায়ের চরিত্র ভালো না। তা আপনিও তো মারিয়ার মায়ের সাথে অনেক হেসে হেসে কথা বলছেন। আব্বা বলে, হ্যাঁ আমি বলছি, আমি তো আর তখন জানতাম না মেয়ের পরিবার সম্বন্ধে, কিন্তু আমি ওখান থেকে আসার পরে কয়েকজনের সাথে কথা বলি, তারা সবাই আমারে বলতেছে মেয়ের মায়ের চরিত্র ভালো না এবং মেয়ের এরকম পরিবার আমি তোকে বিয়ে করাবো না, সোজা কথা। আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়লো। কিরে, আমার এত প্রেম, এত ভালোবাসা, এত স্বপ্ন, মুহূর্তের মাঝে সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে? আমার আব্বা আমার সাথে এইভাবে চিট করবে, আমাকে এইভাবে ধোঁকা দিবে? আমি একরকম খাওয়া দাওয়া পড়াশোনা সব কিছু বন্ধ, এখন মারিয়া তো আমাকে বারবার ফোন দিতেছে, কী ব্যাপার সৈকত, বলো না কেন? আমি বললাম আমার আব্বা একটু অসুস্থ, আব্বা ও তোমাদের এখান থেকে আসার পর একটু ঝাঁঝামেলায় পড়ে গেছে, একটু আইন কারণ নিয়ে একটু মামলা মোকদ্দমায় পড়ছে, তো তুমি একটু ধৈর্য ধরো, আমি তোমাকে জানাবো। আর এই দিক দিয়ে তো আব্বার আমি বারবার বলতেছি, আব্বার কথা একটা যে আব্বা মরে যেতে পারবে, তা বই পরিবার আমাকে বিয়ে করাবে না। আর মাঝে মাঝে আমি কী করবো, মানে আমি আর বুঝতে পারতেছি, আমি তো মারিয়াকে আর বুঝতে দিতেছি না, কারণ এটা ওকে কীভাবে আমি বলবো যে আব্বা বলছে তোমার আম্মার চরিত্র ভালো না, এইটা কি একটা মেয়েকে বলা যায়, বলতে পারবো? দেখলাম যে না, আমার চারদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে, আমার কথা কেউই শোনে না, আমার কথা কেউই মানে না। আমি মায়ের পায়ে ধরে কান্নাকাটি করি, দাদির পায়ে ধরে কান্নাকাটি করি, সবাইকে বলি যে আমি ওরে পছন্দ করে ভালোবাসি, এবং আমার দাদিও একই কথা বলে, আমার মাও একই কথা বলে, মেয়ের মায়ের চরিত্র ভালো না, এরকম চরিত্রহীন একটা মেয়েকে আমরা কেন ঘরে আনবো? মেয়ের মা যেহেতু খারাপ, মেয়েও খারাপ হবে, এবং এটা দূরের এলাকা, দূরের আত্মীয়, মেয়ের মায়ের বাড়ি অনেক দূরে, মেয়ের বাড়ি অনেক দূরে, দেখা যায় পরে তোর উঠে নিয়ে চলে, মানে দেখা যায় মেয়েরে পরে এখান থেকে নিয়ে চলে যাবে, তোর জীবনে একটা কলঙ্ক এঁকে দিবে। এই রকম অবস্থার মধ্যে আমরা এরকম সিদ্ধান্ত নিতে পারি না, তুই একটু ধৈর্য ধারণ কর, আমরা এর থেকে অনেক ভালো একটা মেয়ে তোর জন্য ঠিক করব। আমি কান্নাকাটি করতেছি, মায়ের হাতে পায়ে ধরে বলতেছি যে আমি অন্য কোনো মেয়ে চাই না, আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করব না, তুমি যাই বলো, তোমরা চাই বলো, আমি মারিয়াকে পছন্দ করি, এবং বিয়ে যদি করতে আমি একমাত্র মারিয়াকেই করব। আমার খাওয়া দাওয়া ঘুম সব কিছুই বন্ধ। ইতিমধ্যে মারিয়াও একদিন আমার সাথে দেখা করার জন্য আসে আমাদের এলাকাতে, এসে আমাকে বলে, কী হয়েছে সৈকত, আমাকে সত্যি বলো তো, তুমি আমার সাথে মিথ্যা বলো। আমি তখন মারিয়াকে বললাম যে মারিয়া, এই ঘটনা, আমার আব্বা বলতেছে তোমাকে আমাকে বিয়ে করাবে না। মারিয়া বলে, কেন, মানে কেন বিয়ে করাবে না সেটা বলো। আমি বললাম, কেন বিয়ে করাবে না সেটা আমি ঠিক জানি না, এইটা আমি তোমাকে বলতে পারবো না, শুধু এটাই বলতে পারি যে আব্বা বলতেছে তোমার সাথে আমাকে বিয়ে দিবে না, এবং আমি যাতে তোমাকে ভুলে যাই। ও তখন কান্না করতে করতে আমাকে বলে, তাহলে কি তুমি আমাকে ভুলে যাবা? আমি বললাম, দেখো তোমাকে এত ভালোবাসছি যে আমি তোমাকে ছাড়া অন্য কোনো কিছু চিন্তাই করতে পারি না। মানে খুবই কান্নাকাটি করে, ও কান্নাকাটি করে। তখন আমি ওকে একবার এটাও বললাম যে চলো না আমরা পালিয়ে যাই, প্রয়োজন আমরা পালিয়ে বিয়ে করব। ও তখন আমাকে বলেছি, তো আমার পরিবার রাজি, তোমার পরিবার রাজি না, তা পালিয়ে বিয়ে করার চেয়েও পারিবারিকভাবে বিয়েটাই ভালো, তুমি আরেকটু চেষ্টা করো, মানে আরেকটু চেষ্টা করো, এরপরে যদি না হয় প্রয়োজন আমরা পালিয়ে যাবো, এই কথাও আমাকে বলে। দুজনে এই কথাবার্তা ফাইনাল হলো, হওয়ার পর ও তখন চলে গেল আবারও। আমি তখন বাড়িতে আসছি, বাড়িতে এসে আমি ঘরের মধ্যে ধমকে দিতেছি আমার আব্বারে যে ভালোই যদি রাজি হন তাহলে ভালো, আর যদি আপনারা রাজি না হন তাহলে আমি মারিয়ারি নিয়ে পালায়ে যাব, আপনারা রাজি হইলে হবে, না হইলে নাই, আমি মারিয়ারি নিয়ে পালায়ে যাব। আমার মারিয়ার সাথে কথা হয়েছে, আমার পালায়ে বিয়ে করবো, আমি প্রয়োজনে গার্মেন্টসে চাকরি করব, আমি প্রয়োজনে মাঠে ঘাটে কাজ করব, আমি রিক্সা চালাবো, আমি এরপর ওকে বিয়ে করব। আমার আব্বা তো আমার গালাগালি করে শেষ, তোর আমি এই জন্য পড়াশোনা করাইছি, এই কারণে পড়াশোনা করাইছি, এক মেয়ের জন্য তুই রিক্সা ড্রাইভার হয়ে যাবি, এটা ওইটা, মানে অনেক রকমের কথাবার্তা। এরকম করে মারিয়ার সাথে আমার পালিয়ে যাওয়ার দিন তারিখ সব ঠিক হয়ে গেছে যে পালিয়ে যাব। এরই ভিতরে ভাই হঠাৎ করে হলো কি, মারিয়া একদিন রাতের বেলায় আমাকে ফোন দিয়ে কান্না শুরু করে দিছে, কান্না করে আমাকে বলতেছে যে পলাশ, সৈকত, আমার মাকে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে রাতের বেলায়, তখন রাত্রে আনুমানিক প্রায় বেশি রাত না, 9টা সাড়ে 9টার মতো বাজে। আমি বললাম, কী বললাম? বলে আম্মাকে বিকেল থেকে পাওয়া যায় না,
আমি বিকেল থেকে আম্মাকে খুঁজে পাচ্ছি না। আমি বললাম কী হয়েছে, কই যেতে পারে? বলে দেখো আমাদের পার্শ্ববর্তী বাড়ির এক কাকা আছে, উনি একটু মানে অন্যরকম মানুষ, খারাপ মানুষ, এবং এই লোকটা মানে আমাদের সাথে জায়গায় সম্পত্তি নিয়ে প্রচুর ঝামেলা। কিছুদিন আগে মানে 5-7 দিন আগে আমার আম্মুর সাথে এই লোকটার অনেক ঝগড়া হয়েছে। ঝগড়া একটা পর আমার আম্মু এই লোকটাকে জুতা দিয়ে বাড়ি মারছে। মানে ঝগড়া করতে করতে আম্মু জুতা দিয়ে মারছে, এবং আমাদের কাছে মানে আমার কাছে মনে হচ্ছে যে এই লোকটাই মনে হয় আমার আম্মাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। আমার আম্মাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। আমি বললাম তোমার আম্মা ঘর থেকে কোনো জামা কাপড় কোনো কিছু, বলে সব ঠিক আছে, আম্মার পায়ের জুতোগুলো পর্যন্ত আছে, স্যান্ডেল পরা অবস্থায়। আমার কাছে মনে হচ্ছে এই লোকটা আমার আম্মাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। তাই বললাম এটা তুমি কি বললা? এই সময়ের ভিতরে আমরা 2 দিন পরে পালায়া যাব, আমাদের দিন তারিখ সব ঠিক হলো, এর মধ্যে এরকম একটা অঘটন কিভাবে ঘটে গেল মারিয়া? আমার বলতেছে আমি নিচেও বুঝতেছি না আমি এখন কি করব। আমার আব্বার সাথে কথা হয়েছে, আব্বা দেশে আসবে, আব্বা হয়তো কালকের মধ্যেই দেশে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু ধৈর্য ধারণ করো, দেখি আম্মার এই জিনিসটা সমাধা হওয়া ছাড়া তো আমি আর পালিয়ে যেতে পারবো না। আমি বললাম মারিয়া আমি তোকে অনেক ভালোবাসি, অন্য কিছু হয়ে যাবে না তো? ও আমাকে বলে না কিছুই হবে না পলাশ, আর সরি সৈকত, তুমি একটু ধৈর্য ধারণ করো, আমি চলে আসবো। এই কথা বলে সব কিছু ঠিকঠাক হলো, এবং হওয়ার পরে এর পরের দিন বিকেলে ওর আব্বা তখন চলে আসে দেশে। ওর আব্বা দেশে চলে আসে। ওর আব্বা দেশে আসার পরে তখন তারা ওই লোকের নামে মামলা করে, ওই লোকের নামে কিডন্যাপিংয়ের মামলা করে, এবং মামলা করার পরে ওই লোক তখন পালায়া যায়। মানে এলাকা থেকে এই লোক তখন পালিয়ে যায়। তখন মারিয়াদের অবস্থা এরকম হয়ে যায় যে ওর মা, ও মানে ওর বাবা, ওর পরিবারের আত্মীয় স্বজন যারা আছে সবাই খুবই টেনশনে পড়ে যায়। সবাই ভীষণ রকমের টেনশনে পড়েছে যে হঠাৎ করে এরকম একটা অঘটন হয়ে গেল। ভাই দিনের পর দিন কেটে যাচ্ছে, মারিয়ার মায়ের কোনো সন্ধান পাওয়া যায় না, এবং ওরা মামলা করলো, ডিবিতে জানাইলো, মানে প্রশাসনের বড় বড় পর্যায়ে জানাইলো যেভাবে কিডন্যাপ হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং সেই লোকটাকেও পর্যন্ত পুলিশে ধরলো। মানে যে লোকটার সাথে মারিয়াদের ঝামেলা, পারিবারিক ঝামেলা, ওই লোকটাকে পুলিশে ধরলো, ধরে ওই লোকটাকে রিমান্ডে পর্যন্ত নিয়ে গেল। রিমান্ডে নিয়ে গিয়ে তার উপরে মায়ের করলো, টর্চার করলো, অনেক কিছু করলো। করার পরে মারিয়া আমাকে বলতেছে যে প্রশাসন নাকি বারবার মারিয়ার আব্বাকে বলতেছে যে এই লোকটা মারিয়ার মাকে নিয়ে যায় নাই। মানে পুলিশ নাকি মারিয়ার আব্বাকে বলতেছে দেখেন আমরা তো আইনের লোক, চোখের দিকে তাকালে আমরা অনেক কিছু বুঝতে পারি, আমরা ওই লোকটাকে রিমান্ডে পর্যন্ত নিয়েছি, রিমান্ডেও তার উপর আমরা অমানসিক নির্যাতন করেছি, কিন্তু সর্বোপরি যেটা বুঝলাম যে আসলে এই লোকটা আপনার ওয়াইফকে নিয়ে যায়নি। আর আমরা তার মোবাইল ফোন ট্র্যাকিং করি, তার নাম্বার ট্র্যাকিং করি, তাকে অনেকভাবে আমরা জাস্টিফাই করি, কিন্তু আপনার ওয়াইফকে সে নিয়ে গেছে বলে আমাদের কাছে মনে হয় না। দেখেন আপনার ওয়াইফ অন্য কোথাও চলে গেছে কিনা, বা কারোর সাথে কোনো সম্পর্ক আছে কিনা। তো আমার আব্বা মানে মারিয়ার বাবা নাকি বলতেছিল যে না আমার ওয়াইফ তো এরকম না, ও তো ওর মাঝে তো আমি এরকম কোনো কিছুই দেখি নাই, ওর সাথে আমার সম্পর্ক অনেক ভালো, আমাদের বহু বছর ধরে সম্পর্ক, আমার 2টা মেয়ে এবং আমার 2 মেয়ে, এরকম তো হওয়ার কথা না, আমার বড় মেয়ের বিয়ের কথাবার্তা চলতেছে, বড় মেয়েকে বিয়ে দিয়ে দিব, এই অবস্থার মধ্যে তো এরকম হওয়ার তো কথা না। এবং পুলিশ নাকি বারবার মারিয়ার আব্বারে বলতেছে যে না দেখেন আমাদের কাছে এরকমটাই মনে হয়। এইভাবে তখন মারিয়া তখন বিভিন্ন ধরনের খুনার কবিরাজের কাছে যেতে শুরু করছে। তো আমি আর মারিয়া মিলে একটা কবিরাজের কাছে যাই, মানে অনেক দূরের একটা কবিরাজ, মারিয়া আমাকে নিয়ে যায়। কবিরাজের কাছে নিয়ে গেলে পরে ওই কবিরাজ মারিয়ার মায়ের ছবি দেখে, মানে ছবি দেখে ওই কবিরাজ বলে আর কি, ছবি দেখার পরে ওই কবিরাজ মারিয়ার মাকে মানে মারিয়াকে বলতেছে যে আপনার মা একটা মধ্যবয়স্ক লোকের সাথে পালায়ে গেছে, মানে একটা মধ্যবয়স্ক লোকের সাথে পালায়ে গেছে, ওই লোককে বিয়েও করছে, ওই লোকের সাথে সংসার করতেছে। এটা শুনে মারিয়া কবিরাজকে মানে রীতিমতো আমার সামনে গালাগালি করতে শুরু করে। আমার সামনে কবিরাজকে বলে আপনাকে জুতো দিয়ে মারবো, আপনি উল্টাপাল্টা কথা বলতেছেন, লম্পট, প্রতারক, এটা কি বলেন আপনি? আমার মা বুড়ো মানুষ, উনি কীভাবে কোন লোকের সাথে পালায়ে যাবে? কারণ কবিরাজ এটা বলার পরে বেরোয় মারিয়ার আমি একসাথে আসতেছি। আস্তে আস্তে মারিয়ার বললাম মারিয়া এই কবিরাজটা কিন্তু অনেক নাম করা একজন কবিরাজ, যত মানুষ এই কবিরাজের কাছে গেছে প্রত্যেকেই এই কবিরাজের কথা মানে, কবিরাজের কথা শোনে। এই কবিরাজ কখনো কোনো মিথ্যা বলে না, কবিরাজের প্রত্যেকটা কথাই সত্যি হয়, প্রতিটা জায়গায় কবিরাজ সত্য কথাই বলে। এখন আমার কাছে মনে হয় কি জানো, যে আসলেই কি এটা সত্যি, বা এরকম কোনো কিছু হয়ে গেছে কি না, তুমি কি একটু খোঁজখবর নিয়ে দেখবা? ও আমার বলে আমি কিসের খোঁজখবর নেব, তুমি কি পাগল হয়ে গেছো, কি বলতে চাচ্ছ এগুলা? আমার আম্মা এরকম মানুষই না। আমি তারপরেও বললাম মারিয়া প্লিজ তুমি একটু খবর নাও। এবং ওই তখন আমাকে নিজে নিজে বলতে আসে যে সৈকত আমি তোমার কি বলবো, আমি আরও 2টা কবিরাজের কাছে গেছি, বেশিরভাগ কবিরাজ এই কথাই বলে যে আমার আম্মা নাকি এক মধ্যবয়স্ক লোকের সাথে পালিয়ে গেছে। তো আমি বললাম যে তাহলেই তুমি দেখো এই কবিরাজকে তুমি খারাপ বলতেছো, বাকি কবিরাজরাও তো সেম কথা বললো।
এখন মারিয়া আমাকে বলতেছে যে আমার আম্মার যে বয়স বা আম্মাকে আমি কোনোদিন ফোনেও কারোর সাথে কথা বলতে দেখি নাই, আমাদের বাসায় কোনো লোক আসতে দেখি নাই। তবে এটা সত্যি, আমরা যখন অনেক ছোট তখন থেকে আমার আব্বা বিদেশ থাকে। আমার জন্ম হওয়ার পরপর জানি আমার আব্বা বিদেশ। আমার আব্বা 3 বছর 4 বছর বা 5 বছর পরেও এসে 1 মাস 2 মাস থাকতো। আমার আম্মাকে এইভাবে সময় দিত না, আমার আম্মার সাথে এইভাবে থাকতো না। কিন্তু আমার আম্মা কার সাথে পালিয়ে যেতে পারে এরকম কোনো নজির তো আমি দেখি নাই, বা এরকম কোনো কিছু তো আমার চোখে পড়ে নাই। রীতিমতো আম্মুকে আমি যতটুকু দেখতাম যে আম্মু নামাজ কালাম পড়তো, ভালো পথেই চলতো, খারাপ তো আমি আমার আম্মুকে দেখি নাই। আমি তখন বললাম, মারিয়া কিছু মনে করো না, আসলে তোমাকে আমার বলতে ভয়ও লাগতেছে, আর এখন যেহেতু এরকম পরিস্থিতি তাই আমি তোমাকে বলতেছি। আমার আব্বাও না আমাকে এই কথা বলছে। বলে কি বলছে? এবং আমার আব্বাও এটা বললো, তোমার আম্মার চরিত্র ভালো না, এবং তোমার আম্মা নাকি তোমাদের এলাকার বিভিন্ন লোকের সাথে ফোনে কথা বলে এবং তাদের সাথে শারীরিক সম্পর্কও করে। আসলে মূলত এই জন্যই আমার আব্বা রাজি হয়নি, এই জন্যই মূলত আমার আব্বা রাজি হয়নি তোমাকে বিয়ে করানোর জন্য। আমার আব্বার কারণই ছিল এটা। পরে আমাকে বলে, তুমি কি বলতেছো এগুলো? আমার না অবাক লাগতেছে। আমি বললাম, অবাক লাগার কি আছে, এরকমটাই তো সবাই বলা বলি করতেছে, জাস্ট আমি তোমাকে জানাইলাম। তুমি আবার আমাকে দোষ দিও না, আমার উপরে ইয়ে করো না যে আমি তোমাকে এটা জোরপূর্বক বলতেছি, তা কিন্তু নয়। এরকম শুনতেছি, লোকে লোকে বলা বলি করতেছে, তাই আমি তোমাকে এটা জানাইলাম। পরে আমাকে বলতেছে যে না, আমার না ভালো লাগতেছে না, সত্যি আমার ভালো লাগতেছে না, আমার এটা খারাপ লাগতেছে। যে এরকম হবে কেন, এরকম তো আসলে হওয়ার কথা না। আমি বললাম, দেখো তোমারটা তুমি আমার থেকেও ভালো জানো, তোমাকে আমার বোঝানোর কিছুই নেই, এখন তুমি যেটা বুঝবা সেটাই। এরকম করে করে ও তখন চলে গেল, আমি তখন চলে আসলাম। আমাদের মাঝে ফোনে কথাবার্তা হচ্ছে। এখন এই করতে 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 হঠাৎ করে একদিন আমারে বলতেছে যে সৈকত, আমার আম্মা আমাকে ফোন দিছে। আমি বললাম, তোমার আম্মা তোমাকে ফোন দিছে? বলে হ্যাঁ, আম্মু আমাকে ফোন দিছে, এবং ফোন দিয়ে আম্মু বলতেছে, আমার সাথে 5 মিনিট কথা বলছে। আম্মু বলছে আম্মু ভালো আছে, আম্মু সুস্থ আছে, আমরা যাতে আম্মুর জন্য টেনশন না করি, এবং আম্মু একটা লোককে ভালোবাসতো, ওই লোকটাকে আম্মু বিয়ে করে চলে গেছে, ওই লোকের সাথে আম্মু আছে। ওই কবিরাজে যা বলছিল আর কি, সব কথা ও বলতেছে। আমি বললাম, দেখলা তুমি কবিরাজটাকে তুরচার করে ফেলে দিলা, কবিরাজের কথা শুনলা না, এখন দেখো ওই কবিরাজ যা বলছে তাই কিন্তু সত্য হয়েছে। আমাকে বলতেছে এটা কীভাবে সম্ভব, আমি এটা বিশ্বাস করতে পারতেছি না, আমার এটা বিশ্বাস হচ্ছে না যে আদৌ কি এটা বাস্তব। আমি বললাম, এটা কবিরাজ বলছে, আর তোমার মাও তো তোমাকে ফোন করে বললো, তাহলে এখানে অবাস্তবের কী আছে? তো এরকম করে চলতেছে। তোর মা এমন একটা অবস্থার ভিতরে, আমি ওর আর চাপটাপ দিই না, প্রেশার দিই না। এইভাবে হঠাৎ করে ভাই কি বলবো, বলতেও কষ্টও লাগতেছে, আবার হাসিও পাচ্ছে। আমার মা আমারে বলতেছে ইদানিং নাকি বেশিরভাগ সময় রাতের বেলায় আমার আব্বা বাড়ির বাইরে থাকে, এবং আমার আব্বার শরীরে নাকি আমার আম্মা চুল পাইছে। আব্বার পাঞ্জাবির মধ্যে আমার আম্মা চুল পাইছে, এবং মহিলাদের চুল। আব্বু রাত্রে বাইরে ছিল, সকালবেলা ঘরে আসছে, আব্বুর পাঞ্জাবির মধ্যে আমার আম্মু মহিলার চুল পাইছে। আর আমারে বলতেছে যে তোর আব্বু মনে হয় কোনো না কোনো মহিলার কাছে যায়, কোনো না কোনো মহিলার লগে মনে হয় তোর আব্বুর অবৈধ সম্পর্ক আছে। তো আমার আব্বা কিন্তু মোবাইল ফোন ব্যবহার করতো, বাট মোবাইল ফোন আমার আব্বা ব্যবহার করলেও মোবাইল ফোনের আব্বা কিন্তু এতটা পারদর্শিক ছিল না। তো একদিন হলো কি, আমি আমার আব্বার মোবাইল ফোন হাতে নেওয়ার পরে একটা নাম্বার থেকে বারবার আমার আব্বুর সাথে কথা হচ্ছে, একটা নাম্বার। আমি ওই নাম্বারটা নোট করলাম। নাম্বারটা নোট করার পরে আমি তখন এই নাম্বারে কল দিচ্ছি, এবং কল দেওয়ার পরেই নাম্বারটা কল ঢুকলে লাইনটা কেটে দেয়, ফোনটা বন্ধ করে দেয়। কল ঢুকলেই লাইনটা কেটে ফোনটা বন্ধ করে দেয়, এরকমই হয়, ফোন রিসিভ করে না, বেশিরভাগ সময় নাম্বারটা বন্ধই থাকে। তার কিছুদিন পরে মারিয়ার সাথে তখন আমি বিষয়টা শেয়ার করলাম, আমার আব্বার বিষয়টা। তো মারিয়া আমাকে বলে, তুমি নাম্বারটা আমাকে দাও। আমি যখনই মারিয়াকে নাম্বার দিলাম, মারিয়া ঠিক তখনই আমাকে বলতেছে, পলাশ সৈকত, এটা তো আমার আম্মুর নাম্বার। আমি বলি, তোমার আম্মুর নাম্বার? বলে হ্যাঁ, আমার আম্মু তো এই নাম্বারে আমার সাথে কথা বলছিল, লাস্টে 86, এই 86 এই নাম্বারটা দিয়ে আমার সাথে কথা বলছিল। আম্মু যে আমার সাথে লাস্ট 5 মিনিট কথা বলছিল, এই নাম্বারটা দিয়ে কথা বলছিল। আমি বললাম, তার এটা তোমার আম্মুর নাম্বার? বলে হ্যাঁ, এটাই আমার আম্মুর নাম্বার। তাহলে কি সৈকত, তোমার আব্বু আমার আম্মুকে নিয়ে গেছে? আমি বললাম, আমার তো তাই মনে হচ্ছে। তা না হলে এই নাম্বারটা তোমার আম্মুর নাম্বার কি করে হবে? আর এই নাম্বারটা থেকে প্রতিনিয়ত আমার আব্বুর সাথে ঘন্টার পর ঘন্টা কথা হচ্ছে। ও তখন আমাকে বলতেছে, সৈকত কি বলবো, কি করবো এখন আমি? বললাম, দেখো এখনই হুট করে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, আমাকে একটু টাইম দাও, আমি দেখি কি করতে পারি। এবার আমি আমার আব্বার পিছনে পাহারা বসাই দিলাম। আব্বা কোথায় যায়, কি করে, এইভাবে বেশি দিন না, 2 দিনের মাঝে আমি ধরে ফেলছি। আমাদের উপজেলা শহরেই আমার আব্বা মারিয়ার মাকে ভাগাইয়া আয়না ভাড়া রাখছে, আমাদের উপজেলা শহরেই।
মারে বলছি। মারে বলার পরে আমার মা খুব রাগে ছিল। এই জায়গার মধ্যে আমার আব্বারি নিয়ে জুতা দিয়ে পিটাইতে শুরু করছে ঘরের মধ্যে। আব্বার জুতা দিয়ে পিটাইতেছে। আব্বা তখন আমার আম্মারে বলতেছে, তোরে আমার প্রথম থেকে পছন্দ হয় নাই, তোরে আমার প্রথম থেকে ভালো লাগে নাই, তোরে আমার প্রথম থেকে পছন্দ হয় না। আমি তো তোরে বারবার বললাম যে আমার একটা বিয়ে করা, সুন্দর দেখে একটা আমারে বিয়ে করা, তুই তো আমারে বিয়ে করাস নাই, এই জন্য আমি জোর করেই বিয়ে করছি। এই মহিলার আমার ভাল লাগছে। আমি পলাশের সাথে সৈকতের সাথে ওই বাড়িতে গেছি। যাওয়ার পরে মহিলাকে দেখছি, মহিলার কথাবার্তা, আচার আচরণ সবই আমার কাছে ভাল লাগছে। আমি এই জন্য এই মহিলার বিয়ে করছি। আমার আম্মা বলে, তোমার ছেলেগুলো বিয়ের বয়স হয়েছে এই সময়ে। আমি তো মনে হয় তখন দুনিয়াতে নাই ভাই, মানে আমি তখন আর দুনিয়াতে নাই। আল্লাহ, এটা আমি কী দেখলাম? আল্লাহ, আমি এটা কী শুনলাম? এটা কীভাবে সম্ভব আপনি বলেন? আমি লজ্জার মারিয়ার সাথে কথাই বলি না, এবং মারিয়াও লজ্জার আমার সাথে কথা বলে না। দুজনের মাঝে কথাবার্তা বন্ধ হয়ে গেল। আমি আর মারিয়ার সাথে কথা বলি না, মারিয়া আমার সাথে কথা বলে না। এভাবে কিছুদিন পরে হঠাৎ মারিয়ার নাম্বারটা বন্ধ। আমি ওর নাম্বারে ট্রাই করি, নাম্বার বন্ধ। আমি ওর নাম্বার, ওর লাইনে পাই না। তবে এলাকাতে যাই, ওর এলাকাতে খোঁজ খবর নেই, এবং খোঁজ খবর নিয়ে আমি যেটা জানতে পারি, মারিয়া বিয়ে করে ফেলেছে। মানে মারিয়ার বিয়ে হয়ে গেছে অল্প কিছুদিন ভাই, এরকম না যে আপনার 1 মাস 1.5 মাস, লাইক 15 দিন। এবং এই 15 দিনের মাথায় কীভাবে কী হলো, মারিয়ার বাবা মারিয়াকে বিয়ে দিয়ে দিচ্ছে জাস্ট 15 দিনের মধ্যে। এখন মারিয়ার বিয়ে হয়ে যাওয়ার পরে মারিয়ার সাথে আমার আর কোনো যোগাযোগ নেই, কোনো কথাবার্তা নেই, কোনো রকমেরই কন্ট্রাক্ট নেই। আমি তখন প্রচণ্ড রকমের ঘরের মধ্যে বসা মানে ঝামেলা করতেছি, এবং ঝামেলা করতে করতে একটা পর্যায়ে মারিয়ার বিয়ে হয়ে যাওয়ার পর আমি আমার আব্বাকে মারি। শুধু মারি না, এতভাবে আব্বাকে মারি যে আমি আমার আব্বাকে মেরে আব্বাকে হসপিটালে ভর্তি করাই, এবং হসপিটাল থেকে আমার আব্বা আমার নামে, হসপিটাল থেকে এসে আব্বা আমার নামে মামলা করে। তখন মারিয়ার মাকে আমার আব্বা শহরে রাখতো, আর আমার আব্বা গ্রামে থাকতো আমার ওই মাকে নিয়ে, মানে আমার জন্মদাতা মাকে নিয়ে। থানায় আমার নামে মামলা করে, এবং মানে বড় ধরনের মামলা করে দেওয়ার নামে। আমার আব্বার মানে প্রশাসনে বড় বড় লোকজন ছিল। মামলা করে দেওয়াতে আমি আর বাড়িতে আসতে পারি নাই। আমি ওইখান থেকে, বরিশাল থেকে আমি তখন ঢাকায় পালাইয়া যাই। ঢাকায় পালায় গিয়ে ঢাকায় একটা কোম্পানিতে চাকরি নেই, আমাদের এলাকার এক লোকের সহযোগিতায় চক্রবর্তীতে চাকরি নেই। এবং চাকরি নেওয়ার পরে আমার আম্মা তখন বারবার আমার কথা বলতো যে সৈকতকে বাড়িতে নিয়ে আসো, যা হবারটা হয়েছে। আমার আব্বা তখন রাগ করে করলো কি, তার যত সয় সম্পত্তি আছে সমস্ত সয় সম্পত্তি আমার ভাইদের নামে দলিল করছে। এবং এরকম দলিল যে দানপত্র নয়, যে ভাইদের নামে দান করছে তা কিন্তু না, আমার 2 ভাইয়ের কাছে আমার আব্বা বিক্রি করে দিছে। মানে 2 সন্তানের কাছে আব্বা জমি বিক্রি করছে, মানে উল্লেখ হয়েছে জমি বিক্রি, দান কিন্তু হয় নাই। এরকম বিক্রি উল্লেখ করে আমার আব্বা কী করলো, তার সমস্ত সয় সম্পত্তি আমার 2 ভাইয়ের নামে লিখে দিল। তো মার সাথে আমার ফোনে কথা হতো, মা কান্নাকাটি করে বলতো, তুই তার কখনো বাড়িতেও আসতে পারবি না, তোর বাবা তোর কোনো কিছুই রাখে নাই, তোদের সমস্ত সয় সম্পত্তি তোর আব্বা তোর দলিল করে দিয়ে দিছে তোর 2 ভাইয়ের নামে, কিছুই রাখে না। আবার অনেক জায়গায় সম্পত্তি তোর আব্বা বিক্রি করে দিছে, আর বেশিরভাগ জায়গা মারিয়ার মায়ের নামে নাকি দিয়ে দিছে। মারিয়ার সাথে আমার আর কোনো কথা হইতো না। আমি জানি না কার কার সাথে বিয়ে হয়েছে, কী হয়েছে না হয়েছে। আমি তখন প্রচণ্ড রকমের নেশা করতাম ঢাকাতে, মানে নেশা করতাম, হুড়ধুম নেশা করতাম, মানে প্রচণ্ড নেশা করতাম। এরপরেও মারিয়াদের বাড়ির 2-1টা মেয়ের সাথে মাঝে মাঝে ফোনে কথা বলতাম। ওদেরকে বলতাম মারিয়া কেমন আছে, মারিয়া ভালো আছে কিনা। মারিয়া মাঝে মাঝে ওদের বাড়িতে বেড়াইতে আসতো, এবং মারিয়া, ওর সবাই বলতো যে হ্যাঁ মারিয়া ভালো আছে, ওর হাজব্যান্ড অনেক বড় লোক, অনেক টাকা পয়সাওয়ালা মানুষ, কিন্তু দেখতে শুনতে খুব একটা ভালো না, বয়স্ক একটা লোক, বাট প্রচুর টাকা আছে। এটা মারিয়ার সাথে আমার কথা হইতো না। এভাবে বেশ কয়েকটা মাস না, প্রায় 1 বছর পরে মারিয়া একদিন নিজ থেকে আমাকে ফোন দেয়। আমাকে ফোন দিয়ে বলে যে তুই বিয়ে করো না কেন। আমি বললাম বিয়ে কেন করব, তখন কিন্তু আমি প্রচুর নেশা করি, মানে যা ইনকাম করি সবই নেশার পেছনে ব্যয় করি। তো আমি বললাম যে বিয়ে করবো কেন, আমার তো বিয়ে করার ইচ্ছা নাই, আমি বিয়ে করবো না। ও আমাকে বলে, দেখো তুমি বিয়ে করে ফেলো, যা হবার তা হয়ে গেছে, এসব মনে করে, এসব মনে নিয়ে আর কষ্ট বাড়ায়ও না, তুমি বিয়ে করে ফেলো। আমি বললাম না রে, তুমি বিয়ে করছো, তুমি সুখে থাকো, শান্তিতে থাকো, আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমাকে ভালো রাখুক, বাট আমার বিয়ে নিয়ে তুমি চিন্তা করো না, আপাতত আমি বিয়ে করতেছি না। তো আমাকে সবসময় ফোন দেয়। ওই সময়টাতে হঠাৎ করে আমাকে ফোন দেওয়ার প্রবণতা বাড়িয়ে দেয়, কারণ ওর হাজব্যান্ড তখন বিদেশ চলে যায়। মানে ওর হাজব্যান্ড আগেও বিদেশ ছিল, বিদেশে ব্যবসা বাণিজ্য ছিল, 1 বছর মতো দেশে ছিল, বিয়ে করে আবারও বিদেশ যায়। তো ইউরোপের কোন দেশে নাকি ওর হাজব্যান্ড থাকে, তো ওই দেশে যায় আসে, মানে যাতায়াতের মধ্যেই আছে। আবার ওর হাজব্যান্ড ওই ইউরোপের, মানে ওই দেশের নাগরিক, ওই দেশের পাসপোর্ট আছে ওনার। তো মারিয়াকেও নিয়ে যেতে চায়, কিন্তু মারিয়া নাকি যেতে চায় না, ওইটা বললো আর ভালো লাগে না, ও যাবে না বিদেশে, ও দেশেই ভালো লাগে।
দিনে করে আমার সাথে ফোনে কথা বলে, ফোনে কথাবার্তা বলতে 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 মানে আমার প্রতি অনেক সিরিয়াস হয়ে যায়, মানে প্রচণ্ড রকমের সিরিয়াস হয়ে যায়। আবারও সে আগের মতো আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করে, ওর হাজব্যান্ডও করে ভালো লাগে না, আমাকে ভালো লাগে। এবার গোপনে গোপনে আমি মাঝে মাঝে ওর হাজব্যান্ডের বাড়িতে যাইতাম। ওর হাজব্যান্ড তো বিদেশে থাকতো, ও শ্বশুর শাশুড়ি আসতো, ওইখানে যাইতাম, ওর সাথে রাতের বেলায় থাকতাম, আমাদের মাঝে শারীরিক সম্পর্কও হতো এবং একটা পর্যায়ে আমরা আবারও সে আগের জায়গায় চলে যাই। তো চলে যাওয়ার পরে মারিয়া আমাকে বলতেছে আমি টাকা পয়সা দিয়ে কী করব, আমি তো তোমাকে ভালোবাসছি। এবং আমি বললাম যে, ও বলে যে তোমাকে আমার বিয়ে করা ঠিক হবে কিনা জানি না, কারণ তুমি তো আমার সৎ ভাই, তুমি আমার সৎ ভাই, তোমাকে আমি বিয়ে করতে পারবো না। এটা চিন্তা করেই কিন্তু আমার আব্বুর প্রস্তাবে আমি রাজি হয়ে গেছি, আরেকটা লোককে বিয়ে করে ফেলছি। আর তোমার আব্বার প্রতি বা তোমাদের প্রতি আমার অনেক ঘৃণা লাগছে যে তোমরা এই কাজটা কেমনে করলাম। তা আমি বললাম যে তোমার আম্মা ঘর থেকে পালায় যেতে পারছে, এটা তোমার ঘৃণা লাগে নাই? আর আমার আব্বা বিয়ে করছে, এটাই তোমার ঘৃণা লেগে গেছে? তাই আমি বলছি দেখো মারি, আমার কিন্তু কিছুই নেই। আমার আব্বা তার সমস্ত সয় সম্পত্তি তার 2 ছেলে নামে দিয়ে দিছে, আমার কিন্তু কিছুই নেই। আমি কিন্তু পরিপূর্ণভাবে নিঃস্ব, আমার কোনো টাকা পয়সা, আমার কোনো কিছুই নেই। পরেও আমাকে বলো আমার কিছুই লাগবে না, আমার শুধু তোমারে লাগবে, আমার তোমারে পাইলেই হয়। আমি টাকা পয়সা দিয়ে কী করব? আমার টাকা পয়সার কোনো কিছুর প্রয়োজন নেই, আমার তোমারে প্রয়োজন। যেহেতু এরকম করেও আমার সাথে কথাবার্তা বলে, আমিও ওর সাথে কথাবার্তা বলি, দুজনের মাঝে মোটামুটি এক অন্যরকম সম্পর্কে তখন জড়িয়ে যায়। ও আমাকে ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি, মানে গভীর একটা সম্পর্কের মাঝে তখন আমরা মানে দুজনে জড়িয়ে যাই। এমন করে 1 দিন 2 দিন 3 দিন সময়গুলো কাটতেছে। আমি ঢাকায় থেকে বরিশালে যাইতাম আমার শ্বশুর বাড়িতে। এই করতে করতে একটা সময় ওকে বলি তুমি ওর সাথে চলো, ঢাকায় চলো। মানে এমনি রাতের বেলা ওর সাথে থাকতেছি, বললাম সকালে আমি তোমাকে ঢাকায় নিয়ে চলে যাবো। আমি ভোরে চলে আসতাম ফজরের আগে। ও মানে কেমন করে হঠাৎ করে রাজি হয়ে যে ঠিক আছে চলে যাবো। ওই দিনই সকালবেলা ভোরে ভোরে আমি তখন মারিয়ারে নিয়ে পালায় চলে আসি। ওদের শ্বশুরবাড়ি থেকে পালায় চলে আসি ঢাকাতে আসার পরে তখন কিন্তু আমি নেশা টেশা ছেড়ে দিই, তখন আর নেশা করি না। ঢাকায় আসার পরে একসাথে থাকতেছি, একসাথে সংসার করতেছি, মোটামুটি ভালোই আছি, মানে কোনো সমস্যা নাই, দুজনে খুব ভালোই আছি। এরকম করতে করতে হঠাৎ করে আমার মানে ওর হাজব্যান্ডে ওকে ফোন টোন দিত, হাজব্যান্ডের সাথে ও কথা বলতো না, এবং ও মোবাইল ফোন ওর হাজব্যান্ডকে বলে দিছে যে আমি আমার আগের বয়ফ্রেন্ড সৈকতের সাথে পালায়ে চলে আসছি, তুমি ওকে ভুলে যাও। এবং মোবাইল ফোন আর হাজব্যান্ডকে ডিভোর্সও দিয়ে দেয়, মানে তালাক দিয়ে দেয় মোবাইলে। তোর হাজব্যান্ড কিন্তু আবার এগুলো মানে না, মানে ওর হাজব্যান্ড এগুলো মানে না। ওর হাজব্যান্ড ওকে খুব ভালোবাসে, বলে যে আমার যে কোনো কিছুর বিনিয়োগ আমি তোমাকে নিয়ে যাবো, তুমি চলে আসো, এগুলো বলে। এই করতে করতে হঠাৎ করে ভাই আমার কোমরে ডান পাশটাতে ব্যথা শুরু হয়। ব্যথা 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 মানে তীব্র ব্যথা। তো ওই সময় হাতে অত বেশি টাকা পয়সা নেই, তারপর 2-1টা ডাক্তার দেখাই, এবং এরকম ডাক্তার দেখাতে দেখাতে একটা পর্যায়ে ডাক্তারের রিপোর্ট অনুযায়ী আমি জানতে পারি যে আমার 2টো কিডনি ড্যামেজ। মানে আমি এত পরিমাণের নেশা করছি, এত পরিমাণের অ্যালকোহল নিছি আমার লাইফে যে আমার পুরো 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। এবার আমি সোজা হয়ে বসতে পারি না, ধরেন বসলে কোমরের ব্যথায় আমার মনে হয় যে পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। মানে ব্যথার কারণে থাকতে পারি না ভাই, এত পরিমাণে তীব্র ব্যথা, মানে আল্লাহকে ডাইকে গলা শুকাই ফেলি, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, ব্যথা নিতে পারি না, এত পরিমাণের ব্যথা। এদিকে মারিয়ার তো কোনো ইনকাম নাই, আর ও যেহেতু ওই মানে আমার হাত ধরে ওর হাজব্যান্ডকে ছেড়ে চলে আসছে, ওর বাবা ওর সাথে আর কথা বলে না। যদিও ওর বাবা পরে আরেকটা বিয়ে করে, ওর ছোটো বোনেরও বিয়ে হয়ে যায়, কিন্তু কেউ আর ওর সাথে কথা বলে না, ওর ছোটো বোনও বলে না, ওর বাবাও বলে না, কেউই বলে না। আমার সাথে চলে আসার কারণে সবাই ওকে কুকুরের মতো ধুর করে, সবাই ওর কাছ থেকে সরে যায়। ওই সময় তো অবস্থা এরকম হয়েছে যে ভাই আমার প্রতিটা দিন প্রতিটা রাত মনে হয় কিয়ামতের মতো কাটতো, তীব্র ব্যথা, মানে ঔষধ খাওয়ার মতো টাকা আমার কাছে নাই। একটা পর্যায়ে মারিয়া আমাকে বলে, সৈকত তোমার এখন যে পরিস্থিতি, আমি তো তোমাকে বাঁচাইতে পারবো না, তোমার প্রতিদিন অনেক টাকার মেডিসিন খাওয়া লাগে, তোমার আব্বা আম্মা তোমাকে টাকা দিবে না, আর আমিও তোমাকে টাকা দিতে পারবো না। সৈকত তোমার জীবন বাঁচানোর জন্য হলেও আমাকে একটা পথ অবলম্বন করতে হবে, যেটা শুনলে তুমি খুব কষ্ট পাবা, তারপরও আমার এই পথে হাঁটবো, আমি এই পথে যাবো। আমি বললাম মারিয়া কি বলছো তুমি? ও আমাকে বলে আমি আমার আগের হাজব্যান্ডের কাছে ফিরে যাব, আমার আগের হাজব্যান্ডের হাতে পায়ে ধরে কান্নাকাটি করবো, ওনাকে বলবো যেভাবেই পারে ওনার কাছে ফিরে যাবো, ওনার কাছ থেকে টুকিটাকে টাকা পয়সা নিয়ে আমি তোমার চিকিৎসা করবো। আমি বললাম মারিয়া এটা কি সম্ভব? আমি জীবন থাকতে আমি মরে যাবো, তারপর আমি তোমাকে ওই হাজব্যান্ডের কাছে যেতে দিব না। ও তখন আমার কথাকে ওভারটেক করে আমি যে বাসায় থাকতাম ওই বাসায় বাড়িওয়ালার সাথে কথাবার্তা বলে ওর আগের হাজব্যান্ডের কাছেও চলে যায়, বরিশালে ওর আগের হাজব্যান্ডের কাছে চলে যায়। এবং যাওয়ার পরে ওই বাড়িওয়ালাকে ফোন দিয়া বলে আমি আমার আগের হাজব্যান্ডকে চলে আসছি, আপনি একটু সৈকতের দিকে খেয়াল রাখেন, আমি প্রতি মাসে ওর জন্য টাকা পাঠাবো, ও যাতে ওর ড্যানেসেকটা করে বা কিডনির চিকিৎসাগুলো নেয়। পরে ও টাকা পাঠাইতো, মানে টাকাও তো বেশি পাঠাইতে পারতো না, মাসে টুকিটাকি টাকা পাঠাইতো, ওগুলো দিয়ে আমার চিকিৎসা বরাবর হতো না। তো আমি ফোনে কথা বলে ও বলতো আমার হাজব্যান্ড আমাকে আগের মতো টাকা দেয় না। আগে আমি কি টাকার বালিশে ঘুমাইতাম, মানে টাকার খাটে ঘুমাইতাম, এত টাকা ছিল, এত গয়নাগাটি ছিল, কিন্তু ইদানিং
আমার হাজব্যান্ড আমার হাতে একটা টাকাও দেয় না, ও সব আমার কাছে লুকায় রাখে। ও আসলে আমাকে এখনো বিশ্বাস করতে পারে না, আমাকে বিশ্বাস করে না। এরকম করে প্রায় আরও 2 থেকে 3 মাসের মতো, 3 থেকে 4 মাসের মতো ওর হাজব্যান্ডের সাথে থাকে, বরিশালে থাকে। তাই 3-4 মাস পরে আবারও চলে আসে, ওর হাজব্যান্ডকে ছেড়ে আবার আমার কাছে চলে আসে। আমার কাছে এসে আমার সাথে আবারও ঢাকায় থাকতে শুরু করে। তখন ও একটা চাকরি নেয়। তো চাকরি নেওয়ার পরে 2 টাকা 4 টাকা যাই বেতন পাইতো তা দিয়ে দুজনে চলতাম। একটা সময় ডাক্তার ডিরেক্টলি ওকে বলে দিল যে আমার কিডনি ট্রান্সফার করতে হবে, যদি কিডনি ট্রান্সফার না হয় তাহলে আমি বাঁচবো না, আমাকে কিডনি অন্তত একটা কিডনি ট্রান্সফার করতে হবে। ডাক্তার এরকমভাবে মারিয়াকে ডিরেক্টলি বলে দিল যে একটা কিডনি ট্রান্সফার করতে হবে। তবে কিডনিটা ট্রান্সফার করতে প্রায় 8 লক্ষ টাকার মতো লাগবে ওই সময়তে, 8 থেকে প্রায় 9 লাখ টাকার মতো লাগবে, ওরকম একটা অ্যামাউন্ট ডাক্তার বললো। তো এখন এই টাকা কোথায় পাবো ভাই? 8-9 লাখ টাকা কি মুখের কথা? কে দিবে 8-9 লাখ টাকা? দুজনেই তখন কান্নাকাটি করতেছি, আল্লাহকে ডাকতেছি। এরই মাঝে মারিয়ার হাজব্যান্ড একদিন ফোন দিল রাতের বেলায়, মধ্যরাতে। মারিয়া ওর হাজব্যান্ডের কাছে চিৎকার করে কান্না করতেছে। মানুষ কতটা স্বার্থপর আর বেঈমান হতে পারে ভাই, চিন্তা করেন। মারিয়ার হাজব্যান্ড মারিয়ার অফার করলো যে তুমি যদি কোরআন মাথায় নিয়ে আমার সামনে, তুমি যদি কোরআন মাথায় নিয়ে শপথ করে বলো যে তুমি আমার সাথে থাকবা, আমার সংসার করবা, তাহলে আমি সৈকতের কিডনি ট্রান্সফারের যত টাকা লাগে, 8 লাখ লাগুক আর 8 কোটি লাগুক, আমি দিব। মারিয়ার হাজব্যান্ডকে বলতেছে, সত্যি বলতেছেন আপনি সৈকতের কিডনি ট্রান্সফার করে দিবেন যদি আমি আপনার সংসার করি? ওর হাজব্যান্ড বলে হ্যাঁ আমি দিব, তুমি চলে আসো। ফোনটা কাটার পর আমি মারিয়াকে জড়াই ধরে বললাম, মারিয়া তুমি আর যাইও না। ও তখন আমাকে বলে আমি না গেলে তো তুমি মরে যাবা। আমি বললাম আমি যদি মরে যাই তবেই তুমি তোমার হাজব্যান্ডের কাছে চলে যেও, আমি বেঁচে থাকতে তুমি যেও না মারিয়া। আমাকে বলে তুমি ঘুমাও, আমি যাব না, মন খারাপ করো না, তুমি ঘুমাও। আমি ওর সাথে ঘুমিয়ে পড়ি। কিন্তু এরপরের দিন সকালবেলায় ও আমাকে না বলেই বাসা থেকে বেরিয়ে ওর হাজব্যান্ডের কাছে চলে যায়। যাওয়ার সময় আমাকে একটা চিঠি লিখে দিয়ে যায়। চিঠিতে লেখে, তোমার জীবন বাঁচানোর জন্য এছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা ছিল না, তুমি বাড়িওয়ালার সাথে যোগাযোগ রাখো, আমি তোমার চিকিৎসা করাবো। আমি নিজে চিকিৎসা করতে চাই নাই, ওর হাজব্যান্ড লোক পাঠায় আমাকে এখান থেকে বাসা থেকে নিয়ে হসপিটালে ভর্তি করায়। আমার কোনো রকম ইচ্ছা ছিল না। এরপরে ওর হাজব্যান্ড টাকা দিয়ে আমার কিডনি ট্রান্সফার করায়, আমাকে সুস্থ করে। কিন্তু সুস্থ করার পরেও আমি জানতে পারি মারিয়া ওর হাজব্যান্ডের সাথে ইউরোপের কোন দেশে চলে গেছে। যে দেশে ওর হাজব্যান্ড থাকে ওই দেশে চলে গেছে, এবং আমার কিডনিও ট্রান্সফার হয়েছে, আমি সুস্থও হয়েছি। কিন্তু আজকে প্রায় 9টা বৎসর কেটে গেল, আমি আর মারিয়াকে পেলাম না। 9 থেকে 10 বৎসর কেটে গেল, আমি আর মারিয়াকে পেলাম না। মারিয়া এই 9-10 বৎসর আমার সাথে আর কোনো যোগাযোগ করেনি। ও কোথায় আছে, ও কেমন আছে, তার কোনো কিছুই আমি জানি না। আমার সাথে আর কোনো যোগাযোগই করলো না। আমি এখনও ফেসবুকে গিয়ে কান্নাকাটি করে স্ট্যাটাস দিই, তুমি কোথায় আছো, তুমি কেমন আছো, একটা বার আমার সাথে যোগাযোগ করো। আমি এরকম স্ট্যাটাস দিই, তুমি এতদিনের মাঝে আমার সাথে যোগাযোগ না করলে আমি আত্মহত্যা করব। তোর আর কোনো খবর পেলাম না। ওর বাবার সাথে যোগাযোগ করি, ওর বাবা আমাকে গালাগালি করে, খারাপ ভাষা ব্যবহার করে। মারিয়াদের বাড়ির জন্য মেয়েরা আছে, এদের সাথে যোগাযোগ করি, এদের সাথে কথা বলি, মারিয়ার কোনো খোঁজ খবর আছে কিনা, বা মারিয়া কোথায় আছে বলতে পারবা কিনা। কেউই বলে জানি না। মারিয়া আমাদের সাথে কারোর সাথেই কোনো যোগাযোগ রাখে না। ওর হাজব্যান্ড মাঝে মাঝে দেশে আসলে এখানে আসে, কিন্তু মারিয়া আসেও না। মারিয়ার হাজব্যান্ডকে যদি জিজ্ঞেস করি, মারিয়ার হাজব্যান্ড বলতেছে যে উনি নাকি, ওর ওয়াইফ নাকি দেশে আসতে চায় না, দেশে আসবে না। তবে শুনেছি মারিয়ার ঘরের সন্তানাদি হয়েছে এবং তার ছেলেমেয়েরা অনেক বড় হয়ে গেছে। আমি ওদেরকে বললাম মারিয়ার হাজব্যান্ডের নাম্বারটাকে আমাকে দেওয়া যাবে? বলে যে না, মারিয়ার হাজব্যান্ড তার ফোন নাম্বার কাউকেই দেয় না, মানে কারো কাছেই দেয় না উনি ফোন নাম্বার, অনেকে আপনি পাবেন না। মানুষের ধারে ধারে কিনারে কিনারায় ঘুরে ঘুরে আমি অনেক কান্না করেছি, অনেক মিডিয়াতে পর্যন্ত গিয়েছি, আমার দুঃখের কথা বলেছি। মারিয়াকে ফিরিয়ে আনার জন্য জীবনের সর্বোত্তম চেষ্টাটা করেছি, কিন্তু মারিয়া আমার কাছে আর ফিরে আসলো না। এর মাঝে আমার জন্মদাতা মা মারা গেছে। আমি মায়ের কবরে মাটি দিয়ে আসছি, কিন্তু আমার বাবা আমার সাথে কথা বলে নাই। আমার বাবা মারিয়ার মাকে এখন আমাদের বাড়িতে নিয়ে আসছে, আমাদের বাড়িতে মারিয়ার মায়ের সাথে আছে। মারিয়ার মাকে আমি জিজ্ঞেস করলাম মারিয়ার সাথে কোনো যোগাযোগ আছে কিনা, উনি বলে যে না, মারিয়া ওনার সাথে কোনো যোগাযোগ রাখে নাই। বিশ্বাস করেন প্রতিটা মানুষ মোনাজাতে আল্লাহকে বলে, আল্লাহ
তুমি আমাকে সুস্থ রাখো, ভালো রাখো। কেউ যদি আমাকে এই দোয়া করে যে আমি তোমাকে দোয়া করি আল্লাহ তোমাকে ন্যাক হায়াত দান করুক, আমি বারবার বলি যে প্লিজ আপনি দোয়া ফিরে এনেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যাতে আমার নিঃশ্বাসটা নিয়ে যায়। অনেকেই বলে বিয়ে শাদী করো, নতুন করে জীবন শুরু করো, নতুন করে সংসার করো, কিন্তু ভাই আমার জীবনে আমি আর কখনোই কাউকে বিয়ে করতে পারবো না, কারোর সাথে সংসার করতে পারবো না, কারণ এক জীবনে আমি মারিয়াকে এতটাই ভালোবাসি যে মারিয়া ব্যতীত অন্য কোনো মেয়ের কথা আমি একটা সেকেন্ডের জন্য চিন্তাই করতে পারি না। আমার নিঃশ্বাসে প্রশ্বাসে মারিয়া মিশে আছে। আমি আল্লাহর কাছে অভিযোগ করি, আল্লাহ কেন বাঁচিয়ে রাখছো? এত বড় রোগ দিয়ে তুমি আমাকে নিয়ে গেলে না কেন? আমি মরে যাওয়ার পর যদি মারিয়া অন্য কারো কাছে চলে যেত তাহলে সহ্য করতে পারতাম, কেন আমাকে নতুন জীবন দিয়ে অন্য কারো হয়ে গেল? এটা কি সহ্য করা যায়? বাইরে আমি আপনার অনেক বড় ভক্ত, আজকে 3 বছর ধরে আপনার গল্পগুলো শুনি। যদি পারেন আমার গল্পটা রেকর্ড করবেন, আর কিছুই নয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে বরিশালের ভাই সৈকতের জীবনের হৃদয় বিদারকে করুণ বাস্তব গল্পটা শোনার জন্য। গল্পের লাস্টের দিকটা আরও অনেক বড় ছিল, কিন্তু আমি এটাকে কেটে কিছুটা ছোট করে ফেলেছি। সেক্ষেত্রে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট করবেন, কমেন্ট বক্স আমি চেক করব, সেখান থেকে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, এটাই বাস্তব। আমি সৈকত ভাইকে ইমেলে শুধু একটা জিনিসে রিপ্লাই করেছি, ভাই এটা দুনিয়া, এটা জান্নাত নয় যে আপনি সব কিছু পেয়ে যাবেন। এই দুনিয়াতে পাওয়া না পাওয়ার গল্পটা থাকবেই, আর পাওয়া না পাওয়ার মাঝেই একদিন হঠাৎ করে আপনার নয়নচোরা বন্ধ হয়ে যাবে, আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন। আমরা প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে, প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি পরের দিন সকালে কয়টা বাজে ঘুম থেকে উঠবে, এবং প্রতিদিন রাতের বেলায় ঘুমানোর আগে পরের দিনের প্ল্যানিং করে রাখি যে এর পরের দিন আমরা কী কী করবো, কোথায় যাব। কেউ আমরা একটা দিনের জন্য ভাবি না যে এর পরের দিন হয়তো আজানবিহীন কোনো জানাজার মাধ্যমে, আজানবিহীন কোনো জামাতের মাধ্যমে আমরা কবর দেশের বাসিন্দা হয়ে যাব। এটা কিন্তু কারোই প্ল্যানিং থাকে না। সো প্ল্যানিং আমরা করি, আর এই প্ল্যানিংকে সাকসেস করে উপরওয়ালা। তার জন্য উপরওয়ালার প্ল্যানিং যা, ওইটাই হচ্ছে সত্যিকারের প্ল্যানিং। ওনার প্ল্যানিংয়ে সাকসেস হয়, আমাদেরটা নয়। সৈকত ভাইয়ের গল্প শুনে সত্যি আমার ভীষণ কষ্ট লেগেছে। মানুষটাকে আল্লাহ বোঝার তৌফিক দেখ, যেটা ওনার আশেপাশের মানুষটা ওনাকে প্রতিটা দিন, প্রতিটা মাস, প্রতিটা বছর ধরে বোঝাচ্ছিল যে সৈকত বিয়ে করে ফেলো। সেটাই হয়তো আমিও বলবো যে সৈকত ভাই বিয়ে করে ফেলেন। উনি যদি শোনে তাহলে হয়তো বাকি জীবনটা উনি নিঃশ্বাস পরে বাঁচতে পারবে। আসলে ওনাকে কী বলবো, পৃথিবীতে এরকম কিছু মানুষ থাকেই যারা আসলে পারে না, যাদেরকে দিয়ে আসলে হয় না, যারা আসলে সত্যি সত্যি একজনকে ভালোবেসেই পুরো জীবন কাটিয়ে দিতে পারে। তাদের কাতারে হয়তো সৈকত ভাই। তারপরেও আল্লাহ সৈকত ভাইয়ের মাঝে পরিবর্তন আনুক, এই প্রার্থনা ব্যক্ত করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।